আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই গল্পে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান এবং ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ এবং পরিবেশনায় আছে তাকদির ইসলামিক টিভি। তো চলুন গল্পে ফিরি। অলক্ষীর ঘরের অলক্ষী অপায়া, এই বাড়িতে পা রাইখা আমার শাশুড়ি রেখাইছিস। বিয়ের 6 মাসের মাথায় আমার পোলা রেখাইছস, আর কারে খাওনের লাইগা এই বাড়িতে পড়ে আসস। আমারে খাইয়া বিদায় হইবি? তোর মতো অলক্ষী মাইয়া আমি আর দুইটা দেখি নাই। তুই এ বাড়িতে আওনের পর থাইকা ডাইনির মতো এক এক কইরা সবাই রেখাইয়ে শেষ করতাছস। তুই একটা কুফা অপায়া, তুই ভালো চাস তো আমার বাড়ি থাইকা বাইরে হ। জামিলা প্রতিদিনের মতো আজও নিজের ছেলের বউকে অকথ্য ভাষায় গালাগালি করতে ব্যস্ত। বেশি উত্তেজিত হওয়ায় ওনার হাঁপানির টান উঠেছে, শ্বাস টানতে কষ্ট হচ্ছে। তবুও তিনি থামছেন না। অন্যদিনের চেয়ে তার আজকের কথায় তেজ একটু বেশি। ছেলের বউকে নানানভাবে নানান ভাষায় উনি কথা শুনিয়ে যাচ্ছেন। ছেলের বউকে নানাভাবে কথা শুনিয়ে উনি যেন স্বস্তি পান। আয়শার রান্নাঘরে দাঁড়িয়ে শাশুড়ির সব কথাই শুনছে। ব্যস্ত হাতে গরুর মাংস নাড়তে নাড়তে মাঝে মাঝে অন্য মনস্ক হয়ে পড়ছে। চুলার আঁচে তার চোখ মুখ কেমন লাল হয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। জামিলা বারান্দায় চৌকিতে বসে আছেন, এখনো তিনি থামেননি। শাশুড়ির ওসব কথা শুনে যে আয়েশার কষ্ট হচ্ছে না তেমনটা কিন্তু না। এখন এইসব কথা শুনে শুনে তার অভ্যাস হয়ে গেছে। প্রথম প্রথম খুব খারাপ লাগতো, কান্না পেত, কষ্ট হতো, কিন্তু এখন তেমন কিছুই হয় না। শুধু চোখ দুটো মাঝে মাঝে জ্বালা করে। এটাই তার ভাগ্য। সে তো ভাগ্যকে মেনেই নিয়েছে। এখন এইসবে কষ্ট পেলে তার হবেই বা কি? তবে এখন ওনার কথাগুলো আর আয়েশার কানে এসে পৌঁছায় না। সে অন্য কোনো ভাবনাই তলিয়ে আছে। চুপ কইরা আমার কথা গিললে হইব না। আজই আমি তোরে বাড়ি থাইকা বাইর করুম। আমার অনেক সর্বনাশ করছস তুই। আর কোনো সর্বনাশ করার আগে ঝাঁটা বাইরা তোরে বিদায় করুম। কেমন বাপ ভাই তোর? বইনের জামাই মরছে তো 2 বছর হয়েছে। অহনো বইনের শ্বশুর বাড়িতে ফালায় রাখছে। নিজের কাছে নিয়ে গেলেও তো পারে, অন্য হানে বিয়ের ব্যবস্থা করে না কেন? চুলায় বসানো মাংসের দিকে আয়েশার খেয়াল ছিল না। হঠাৎ নাকে পোড়া গন্ধ আসতেই তাড়াহুড়ো করে মাংসের কড়াই নামিয়ে নিল। তেমন পড়েনি, নিচ দিয়ে একটু লেগে গেছে হয়তো। পোড়া গন্ধ জামিলার নাকে যেতে তিনি আবারও ঝাঁঝিয়ে উঠলেন। পোড়া পোড়া সব পুইড়াই ফালা। আমার বাড়িতে কেরোসিন ঢাইলা আগুন লাগায় দে, সব পুইড়া ছারখার হয়ে যাক, আমি শান্তি পাই একটু। এই জীবনে তো আর তুই আমারে শান্তি দিবি না। এদিকে মিম মায়ের কথা শুনে আর চুপ করে ঘরে বসে থাকতে পারল না। এবার সেও বেরিয়ে এলো, তীক্ষ্ণ কণ্ঠে বলল, মা, এখন যদি তুমি চুপ না করো, ভাবিকে কথা শোনানো বন্ধ না করো, তাহলে আমি একটা কাণ্ড বাঁধিয়ে ফেলবো। পাত্রপক্ষের সামনে তো যাবই না। তুমি চুপ না করলে আমি নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগাই দিব। আর সহ্য হয় না তোমার বকবকানি। তোমার মুখ তো রাবারের না, সারাদিন কত কথা বলতে পারো তুমি। আর ভাবিও তো একটা মানুষ নাকি? তার শরীরেও তো রক্ত মাংস আছে। তোমার এমন তিক্ত কথা শুনে তারও কষ্ট হয়, খারাপ লাগে। একটা মানুষ রোজ রোজ এসব কষ্ট সহ্য করতে পারে? তুমি বলো, ভাইয়ের মৃত্যুর দায় তুমি ভাবির উপরে চাপাচ্ছ কেন? ভাবি তো ভাইয়াকে মারেনি। তুমি ছেলে হারিয়েছ যেমন কষ্ট পাচ্ছ, ভাবিও তার স্বামী হারিয়ে তেমনই কষ্ট পাচ্ছে। তোমাদের দুজনের কষ্ট কিন্তু আলাদা না, দুজনেই প্রিয়জনকে হারিয়েছ। আর দাদি মরেছে ওনার বয়স ছিল বলে, তার ভারও তুমি ভাবির উপরে চাপিয়ে দিচ্ছ। জামিলা মেয়ের কথা শুনে হতভম্ব হয়ে কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে বসে রইল। নিজেকে সামলে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, অনেক লাইক হয়ে গেছস তুই। মার মুখে মুখে কথা কস, আমার কথা শোনস তুই? এত বড় হয়ে গেছস। এখানে ছোট বড়র কথা আসছে না মা। তোমার মুখে মুখে কথা বলার ইচ্ছে আমারও নেই, কিন্তু বলতে হচ্ছে। তুমি বাধ্য করছো। ওই ডাইনি তগরে সবাইরে জাদু করছে, বশ কইরা রাখছে তগরে। আমার পোলা মাইয়া পর হইয়া আমার কথাও নাই। ওই ডাইনি মানুষ বশ করতে জানে, জাদু জানে। মা, আবার তুমি বাজে বকছো। তুমি কি চাও আমি সত্যি সত্যি কোনো কাণ্ড করে বসি? চাও তুমি? যদি না চাও তাহলে আল্লাহর ওয়াস্তে চুপ থাকো মা। আয়েশা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, মিম, তুমি ঘরে যাও, লোকজন চলে এসেছে। বাইরের রাস্তায় 2টো সিএনজি এসে দাঁড়িয়েছে। ওরা চলে এসেছে শুনে জামিলাও আর কথা বাড়ালো না। কিন্তু মিম ঘরে যাবে না বলছে। সে আজ মায়ের সাথে একটা বিহিত করেই শান্ত হবে। আয়েশা ধমকে বলল, যা বলছি তা করো, ঘরে যাও তুমি। আর মা,
আপনিও গিয়ে শাড়িটা বদলে নিন। ফারুক যে শাড়িটা এনেছিল সেটা পরুন। জামিলা ঘরে চলে গেলেন। মিম ভাবির দিকে বিরক্ত হয়ে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আয়েশা বলল, ওসব নিয়ে পরেও কথা হতে পারবে, আরও অনেক সময় পড়ে আছে, কিন্তু আজ একটা বিশেষ দিন, আজকে ওসব নিয়ে কথা না বাড়ালেই ভালো। ভাবি, তুমি মানুষ না অন্য কিছু? তোমার কষ্ট হয় না? খারাপ লাগা বলতে তোমার মধ্যে কি কিছুই নাই? তুমি জানো মা ওই রকমই, তারপরও কেন তুমি মাঝে মাঝে রেগে যাও? মা তো ওসব মন থেকে বলেন না, তোমার ভাইয়ের কথা মনে পড়লে তবে এমনটা করেন। আমি মাঝে মাঝে রেগে যাই, তোমার কি মাঝে মাঝে কষ্ট হতে পারে না? নিজেকে এমন পাথর বানিয়ে রেখেছো কেন বলো তো? একটু কষ্ট পেলে তো তোমার কোনো ক্ষতি হয়ে যাবে না। আর মার ভাইয়ের কথা মনে পড়লে তোমার সাথে রাগারাগি করে। তোমার ভাইয়ের কথা মনে পড়ে না? তুমি তখন কি করো? কার সাথে রাগারাগি করো তুমি? ঘরে যাও তুমি। মিম ওই ঘরে পাত্রপক্ষের সামনে বসে আছে। আয়েশা তার ঘরে দরজা বন্ধ করে বসে আছে। তার হাতে একটা শার্ট, সে শার্টটা বুকে জড়িয়ে নিচ্ছে, নাকের কাছে ধরে গন্ধ শুকছে। এই শার্টটা তার স্বামীর, এখনো সে এটা থেকে তার স্বামীর শরীরের গন্ধ পায়। আয়েশার তার বিয়ের দিনের কথা মনে পড়ে গেল। সে চোখ বন্ধ করে অতীতের স্মৃতিগুলো আওড়াতে লাগলো। বিয়ের কাজ শেষ করে সবাই যখন তাকে বিদায় করে দিল, তখন গাড়িতে বসে তার খুব কান্না পাচ্ছিল। বাবা মা ভাইদের ছেড়ে আসতে সত্যি খুব কষ্ট হচ্ছিল তার। এই বিয়েটা সে করতে চায়নি, বাবার কথা রাখতেই বিয়েটা করতে হলো। আয়েশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কান্নার কারণে বাবার হেঁচকি উঠেছিল। আয়েশার এই অবস্থা দেখে তখন পাশে বসা লোকটা, মানে তার স্বামী, প্রথমবারের মতো ওর হাত ধরেছিল। আয়েশা চমকে উঠেছিল। লোকটা বলেছিল, তুমি ঠিক আছো তো? এত কাঁদছো কেন? শ্বশুর বাড়িতেই তো যাচ্ছ, জেলখানায় তো আর যাচ্ছ না। কথাটা বলে লোকটা হেসে উঠছিল, তবুও তার কান্নাটা যেন থামছিলই না। লোকটা পানির বোতল তার দিকে এগিয়ে দিয়ে বলেছিল, নাও, কান্না থামিয়ে একটু পানি খাও। তোমার মুখের অবস্থা দেখেছ? কেঁদে কেঁদে সব মেকআপ উঠে যাচ্ছে। আগে জানলে আমি না করে দিতাম। আমার বউকে পার্লার থেকে সাজতে হবে না, শুধু শুধু টাকা নষ্ট করে সাজলে। এখন তো তোমাকে ভূতের মতো লাগছে। বউ বলল, বউ? হ্যাঁ, আয়েশা আজ থেকে ওই লোকটারই বউ। লোকটা বোতলের মুখ খুলে আয়েশার হাতে দিল। আয়েশা এক ঢোক পানি খেল। কত স্বাভাবিকভাবে লোকটা ওর সাথে কথা বলছে, যেন অনেক সময় ধরে দুজন দুজনকে চেনে। এই প্রথম আয়েশা ওনার দিকে তাকালো। মুখ দেখে মনে হয় সহজ সরল ভদ্র একজন মানুষ, যার মনে কোনো প্যাঁচ নেই, যে সবাইকে নিয়ে হেসে খেলে জীবন কাটাতে চায়। বরযাত্রী বউ নিয়ে যখন বাড়ি ফিরে গেল, সেখানে ওদের জন্য খুব বড় একটা ধাক্কা অপেক্ষা করছিল। নতুন বউকে বরণ করে ঘরে তোলার জন্য অন্য কেউ এলো না। বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। মেয়েকে বিদায় করে দিয়ে মেয়ের বাবা মা আত্মীয় স্বজনেরা কান্না করবে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু ছেলের বাড়িতে কেউ কান্না করবে? আয়েশা কিছুই বুঝতে পারছে না, অবাক চোখে তাকিয়ে আছে। চারপাশে কি হচ্ছে তা বোঝার চেষ্টা করছে। আনিস ওকে রেখে গাড়ি থেকে নেমে ভেতরে গেল। যাওয়ার আগে ওর দিকে তাকিয়ে বলে গেল, তুমি একটু বসো, আমি ভেতর দেখে আসছি, এক্ষুনি চলে আসব। আয়েশা কিছু না বলেই মাথা নাড়ল। বেশ কিছুক্ষণ পর আনিস ফিরে এলো। তার মুখ গম্ভীর। আনিস আয়েশার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, নেমে আসো। আয়েশা লোকটার দিকে চোখ তুলে তাকালো। ওনার গলার স্বরটা যেন পাল্টে গেছে। লোকটা গাড়িতেও টুকটাক কথা বলছে, কিন্তু তখন তো ওনার গাল এমন শোনাচ্ছিল না। ভেতরে কি এমন হয়েছে যার জন্য হঠাৎ করে লোকটার কণ্ঠ এমন অসহায় মনে হচ্ছে? আয়েশা নেমে দাঁড়ালে বলল, তোমাকে বরণ করে নেওয়ার জন্য কেউ আসবে না, বাড়িতে এখন সেই পরিস্থিতি নেই। আয়েশা হালকা গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে ভেতরে? আনিস ওর চোখে চোখ রেখে বলল, একটু আগে আমার দাদি মারা গেছেন, তাই সবাই কান্না করছে। বুঝতে পারছো, বিয়ে বাড়িতে হঠাৎ এমন একটা ঘটনা ঘটলে কারো মাথায় ঠিক থাকবে না। এখন কারো কথায় তুমি কিছু মনে করো না, কেমন? ফ্যালফ্যাল চোখে আয়েশা তাকিয়ে রইল। লোকটার দাদি মারা গেছে, তবুও লোকটা এই সময় তাকে নিয়ে ভাবছে। আনিস আয়েশাকে নিজের রুমে বসিয়ে দিয়ে বেরিয়ে গেল। রাতে দাদির জানাজা পড়ে দাফন করে ঘরে ফিরে এলো। এতক্ষণ আয়েশা একাই বসেছিল, কেউ তার কাছে আসেনি। আনিস বিছানার এক পাশে বসলো। আয়েশার খেয়াল হতে বলল, তুমি তো সন্ধ্যা থেকে কিছুই খাওনি, বসো তুমি, আমি বাইরে গিয়ে দেখছি। আয়েশা সাথে সাথে বারণ করে উঠল, না না, আমি এখন কিছু খাবো না। খাবো না বললেই তো হবে না। তোমাদের বাড়ি থেকে কি খেয়ে এসছো কে জানে। বিয়ের দিন কনের খাওয়া কেমন হয় তা আমার জানা আছে। আয়েশা অবাক হচ্ছে।
একটা মানুষ এতটা শক্ত কিভাবে হতে পারে? একটু আগে নিজের দাদিকে কবর দিয়ে এসে এতটা স্বাভাবিকভাবে কিভাবে কথা বলতে পারছে? একদিকে বাড়ির বড় ছেলের দায়িত্ব পালন করছে, নিজের কষ্ট কাউকে বুঝতে না দিয়ে সবার খেয়াল রাখছে। অন্যদিকে নতুন বউয়ের খেয়াল রাখতেও এতটুকু গাফলতি করছে না। আনিস বেরিয়ে গেল। একটু পর মিম ঘরে এলো। মেয়েটার চোখ ফোলা ফোলা লাগছে। দাদি মারা গেছে, কান্না করাটাই স্বাভাবিক। মিম এসে আয়েশার পাশে বসল। তুমি আমাকে চেনো ভাবি? কি বলবে ভেবে পেল না আয়েশা। এ বাড়িতে এসে চোখের দেখা দেখেছে, কিন্তু নাম তো জানে না। আমিও কেমন পাগলামি প্রশ্ন করছি না? আমি মিম, তোমার একমাত্র ননদ। সন্ধ্যা থেকে তোমার কাছে আসতে পারিনি। বাড়ির অবস্থা জানোই তো। দাদি আগে থেকেই অনেক অসুস্থ ছিলেন। বড় নাতির বউ দেখবেন বলেই ভাইয়াকে এত তাড়াহুড়োই বিয়ে করানো হলো। আর দেখো না, বিয়ের দিনই দাদি চলে গেলেন। তোমাকে আর ভাইকে একসাথে দেখতেও পারলেন না। তখনই বাইরে থেকে কোনো এক মহিলার শব্দ শোনা গেল। মহিলাটা বলছে, এইটা কোন রাক্ষসী আমার বাড়িতে আনলি আনিস? বাড়িতে পা রাইখাই তোর দাদিরে খাইয়া ফেললো। আনিস চাপা গলায় বলল, আহ মা, আয়েশা ঘরে আছে, ও শুনতে পাবে। দয়া করে তুমি চুপ করো। দাদির মৃত্যুতে ওর কোনো হাত নেই। আল্লাহ যার হায়াত যতদিন দিয়েছেন সে ততদিনই বাঁচবে। দাদিকে আল্লাহ নিয়ে গেছেন, এতে ওর দায়টা কি বলো তুমি? ঘর থেকে আয়েশা মিম দুজনই সব শুনল। আয়েশা ছলছল চোখে দরজার দিকে তাকিয়ে আছে। মিম মাথা নিচু করে ভাবির হাত শক্ত করে ধরে রেখেছে। শার্টটা মুখে চেপে ধরে কান্না থামানোর চেষ্টা করছে আয়েশা। না, এখন শব্দ করে কান্না করা যাবে না। পাশের ঘরে সবাই আছে, কেউ কান্নার শব্দ শুনতে পেলে বিশ্রী কাণ্ড হয়ে যাবে। দরজায় টোকা দিয়ে ফারুক ডাকছে, ভাবি, ও ভাবি, ওদের খেতে দিবে না? মিমের বিয়ে পরীক্ষা হয়ে গেছে, মা ডাকছে তোমাকে, সবাইকে খেতে দাও এবার। চোখ মুছে আয়েশা বলল, আসছি, যাও তুমি। আবার মুখ চেপে ধরল সে। আজ তার কি হয়েছে? আয়েশার কথা আজ এত মনে পড়ছে কেন? আজ মিমের বিয়ে ঠিক করতে লোকজন এসেছে। কতদিন পর আজ বাড়িতে একটু খুশি এসেছে। আজ কেন সে কাঁদছে? চোখ দুটো কেন তার অবাধ্য হচ্ছে? আলমারিতে শার্টটা তুলে রেখে চোখ মুছে দরজা খুলে দিল আয়েশা। ফারুক এখনো দাঁড়িয়ে আছে। ওকে দেখে কপাল কুঁচকে বলল, কাঁদছিলে তুমি? হাসার চেষ্টা করলো আয়েশা। বলল, কি যে বলো না তুমি, কাঁদবো কেন? আজ কি আমার কান্নার দিন? আনমনে ফারুক বলল, জানি না ভাবি, তোমাকে আমি বুঝে উঠতে পারি না। তোমার চোখ লাল, অথচ মুখে হাসি। গলার স্বর বলছে কেঁদেছ একটু আগে, কিন্তু মুখে দেখে বোঝার উপায় নেই। আজব মেয়ে তুমি ভাবি। শুধু আমি না, পৃথিবীর প্রতিটা মেয়েই এক একটা আজব প্রাণী। রহস্যে ঘেরা থাকে তাদের চারপাশ। মেয়েদের বোঝার চেষ্টা করলে তোমরা ছেলেরা পাগল হয়ে যাবে। ওরা কথা বলতে বলতে জামিলা আবার ডাকলেন, কই বৌমা, ডাকছিলাম তোমারে। এই তো মা, আসছি। ফারুককে তাড়া দিতে দিতে আয়েশা বলল, চলো চলো, নইলে মা আবার বাইরের লোকের সামনে গরম হয়ে যাবেন। তখন মিমের শ্বশুরবাড়ির লোকের সামনে মায়ের মাথায় পানি দিবে। হেসে ফেললেন দুজন। রাতে খাওয়া দাওয়া করে মিমের হবু শ্বশুরবাড়ির লোকেরা চলে গেলেন। মিম গিয়ে সাথে সাথে শাড়ি পাল্টে নিয়েছে। রাতে সব কাজ গুছিয়ে রেখে এসে আয়েশা এসে বিছানায় বসেছে মাত্র। দরজার সামনে থেকে মিম বলল, ভাবি। ওর দিকে তাকিয়ে আয়েশা বলল, কি হলো, এখনো ঘুমাওনি? আজ তোমার সাথে ঘুমাই ভাবি। জিজ্ঞেস করছো কেন? তোমার মন চাইলে ঘুমাবে। মিম ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে আয়েশা কথায় কথায় জিজ্ঞেস করলো, ছেলে দেখেছো তুমি? পছন্দ হয়েছে? আমার পছন্দে কার কি আসে যায়? এমা, এটা কেমন কথা? তোমার পছন্দই তো সব, বিয়েটা তো তুমিই করবে। মিম কিছু ভাবলো, তারপর নিচু গলায় বলল, যদি বলি পছন্দ হয়নি, তাহলে কি বিয়েটা ভেঙে দেবে তোমরা? আশ্চর্য হয়ে মিমের মুখের দিকে চাইল সে। বিয়েটা ঠিক হয়ে যাওয়ার পর এই মেয়ে এখন এইসব বলছে কেন? সত্যি তোমার ছেলে পছন্দ হয়নি? না। এই বিয়েতে রাজি না তুমি? তাহলে আগে বলনি কেন? বললে তোমরা শুনতে না। পাগল মেয়ে, বলেই দেখতে তুমি। কেউ না শুনলেও আমি তো শুনতাম। এখন বললাম তো, তাহলে এখন বিয়েটা ভেঙে দাও। এখন কিভাবে বিয়ে ভাঙবো? বিয়ে ঠিক হয়ে গেছে, সামনে মাসে বিয়ে। মা ওনাদের কথা দিয়েছেন। পাগলামি করে না বোন আমার, সব ঠিক হয়ে গেছে। এখন তোমার এসব কথা মা শুনলে অনেক রাগ করবে। হাসল মিম। ওপাশে ফিরে বলল, আমি জানতাম, আগে বললে তখনও তোমরা এইসবই বলতে। আমার মতামতের কোনো গুরুত্ব নেই তোমাদের কাছে। আমার চাওয়া না চাওয়ার কোনো দাম নেই। তোমরা নিজেদের মন মতোই সব করবে, করার পর তা আমার উপর চাপিয়ে দিবে। আয়েশা কিছুই বলতে পারছে না। মিম ওপাশে ফিরে শুয়ে পড়েছে।
থম মেরে কতক্ষণ বসে রইল আয়েশা। আয়েশা মিমের গায়ে হাত দিয়ে আস্তে করে ডাকলো, মিম, ঘুমিয়ে গেছ? না। আমার কাছে সত্যি করে একটা কথা বলবে বোন? তুমি কি কাউকে পছন্দ করো? ভালোবাসো? কে সে? তুমি তাকে চেনো? কে? ইমন ভাই। নিজের অজান্তেই আয়েশার মুখ হাঁ হয়ে গেল। সে যা ভয় পাচ্ছিল সেটাই হয়েছে। ফারুকের বন্ধু ইমন? কিভাবে এসব হলো? তুমি আগে আমাকে সবকিছু বলনি কেন? জানলে আমি... মিম এপাশে ফিরে আয়েশাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। জানি না ভাবি, কিভাবে এসব হয়ে গেছে আমি নিজেও জানি না। বিয়ে ঠিক করার আগ পর্যন্ত জানতাম না। যেদিন দেখতে এলো সেদিন থেকে ওর কথা মনে পড়ছিল। আজ যখন বিয়ের কথা হলো তখন বুঝলাম আমি সত্যিই ওকে ভালোবাসি। তুমি কিছু করো ভাবি, আমি এই বিয়ে করব না। ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। তুমি এই বিয়ে ভেঙে দাও, ওদেরকে না করে দাও। আমি এখন বিয়ে করব না। তুমি কিছু করো প্লিজ। আয়েশা মিমকে বুঝ দেওয়ার মতো কিছুই বলতে পারছে না। ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে। মা এসব জানতে পারলে বাড়িতে আগুন লাগিয়ে দিবে, নয়তো গলায় দড়ি দিবে। ফারুক জানলে কি করবে? ওর বোন ওর বন্ধুকে ভালোবাসে, এটা কিভাবে নিবে সে? ইমনও কি তোমাকে ভালোবাসে? জানি না, হয়তো বাসে, আবার হয়তো বাসে না। ওর মনের কথা আমি কিছুই জানি না। যা আছে তা আমার দিক থেকেই আছে। 1 সপ্তাহ পর যে ছেলেটার সাথে মিমের বিয়ে ঠিক হয়েছিল সে এসেছে। আজ রাতে মিমকে নিয়ে বাইরে খেতে যাবে। মায়ের ঘরে বসে আছে সে, মার সাথে কথা বলছে। মা আয়েশাকে ডেকে বললেন, বৌমা, মিমেরে তৈরি হইতে কও, জামাই ওরে খাইতে লইয়া যাইব, বাইরে খাইব আজ। মা। আয়েশা চলে এলো। মিম নিজের ঘরে বসে আছে। ভাবি ঘরে আসতেই বলল, আমি আজ কোথাও যাব না ভাবি, তুমি মাকে বলে দাও। অসহায় মুখ করে মিম একবার মায়ের ঘরের দিকে দেখল। মা রাগ করবেন, করুক, যার তার সাথে বাইরে খেতে যাব না আমি। যার তার বলছো কেন? ওর সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হয়েছে? হয়নি এখনো উনি আমার স্বামী হননি। আগে বিয়ে হোক, কবুল বলি, তারপর বাইরে কেন, দেশের বাইরে নিয়ে গেলেও কোনো আপত্তি নেই। মাকে এখন কি বলবো তাহলে আমি? যা ইচ্ছে বলো, বলে দাও। আমার জ্বরে কাঁপছি আমি, বিছানা ছেড়ে উঠতে পারছি না। মা এসে কপালে হাত দিলেই তো সব বুঝে যাবেন। তাহলে তোমার যা ভালো মনে হয় তাই করো। মনে রেখো, আমি ওই ছেলের সাথে আজ কোথাও যাব না। যত জোরই করো, বাধ্য হলে ওনার সামনেই বলবো যাব না আমি। নিচের ঠোঁট কামড়ে ধরে কিছু ভাবলো আয়েশা। চট করে বলে উঠল, কপালে একটু মাথা ব্যথার মলম লাগিয়ে শুয়ে পড়ো। গায়ে হাত দিয়ে জ্বর বোঝা যাবে, কিন্তু মাথা ব্যথা বোঝা যাবে না। তাড়াতাড়ি মলম লাগিয়ে নাও, গন্ধ শুনলেই মারা বিশ্বাস করবে। ভাবির কথা শুনে মিমের মুখে হাসি ফুটে উঠল। ছুটে এসে ভাবিকে জড়িয়ে ধরল, কাঁধে চুমু খেয়ে বলল, তুমি এত ভালো কেন ভাবি? এই জন্যই তোমাকে এত ভালো লাগে আমার। হয়েছে, এবার শুয়ে পড়ো। এখন মা এসে পড়লে এখন আর আমার কিছুই করা থাকবে না। আচ্ছা। মিম ছুটে গিয়ে ড্রয়ার থেকে মলম বের করে, আঙুলের ডগায় একটুখানি মলম নিয়ে কপালে মাখল। চাদর টেনে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়ল। মাথা উঁচু করে ভাবির দিকে তাকিয়ে বলল, ভাবি একটু। ও মা গো, মরে গেলাম, মাথা ছিঁড়ে যাচ্ছে, বলবো? হেসে ফেললো আয়েশা। ওভার অ্যাক্টিং করতে হবে না। আচ্ছা। মিম এখনো তৈরি হচ্ছে না দেখে জামিলা নিজেই ওর ঘরে এলেন। দরজার সামনে উকি দিয়ে বললেন, তোমারে পাঠাইছিলাম ওরে তৈয়ার করতে, তুমি আয়েশা আলাপ জুড়াই দিছ। থমথমে মুখ করে শাশুড়ির দিকে তাকিয়ে আয়েশা বলল, মিম যেতে পারবে না মা, ওর মাথা ব্যথা করছে, বেচারি উঠে দাঁড়াতে পারছে না। কপালে ভাঁজ ফেলে জামিলা ভেতরে এলেন। নাক খুঁচকে বললেন, হুটহাট কইরা মাথা বিষ হইব কেন? জানি না মা, আরো রাইতের বেলা গোসল করতে কবরে ভেজা চুল লইয়া শক্ত কইরা বাইন্দা থুইতে কইও, তাইলে আর মাথা বিষ হইব না। মিমের পাশে গিয়ে দাঁড়িয়ে জামিলা ডাকলেন, ওই সেড়ি উঠ, ওই ঘরে জামাই বইসা আছে, ওরে আমি কি কমু মিম? এমন পরিস্থিতিতে কি বলতে হয় মিম তা ভালো করে জানে। গলা খাদে নামিয়ে ব্যথায় চোখ মুখ কুচকে বলল, মাথাটা ছিঁড়ে যাচ্ছে মা, মরে যাচ্ছি আমি। জামিলা সত্যি চিন্তিত হয়ে পড়লেন। তার এই মেয়ে এতটা রোগা কেন? ছোট থেকে একটার পর একটা অসুখ লেগেই থাকতো। আচ্ছা তুই শুয়ে থাক, আমি জামাইরে কিছু কইয়া বুঝ দেই। শরীরের লগে তো জোর খাটান যাইব না, আজ না গেলে অন্যদিন যাইব নে। এরপর মা চলে গেলেন। আয়েশা কিছুটা হাঁপ ছেড়ে বাঁচল। লম্বা করে দম নিয়ে বলল, তোমার জন্য কত মিথ্যা বলতে হয়,
হেসে দিয়ে উঠে বসলাম মিম। দরজার দিকে চোখ রেখে বলল, তুমি আমার সোনা ভাবি, একটা মাত্র ননদের জন্য একটু আধটু মিথ্যা বলতে পারবে না? কিন্তু এভাবে কতদিন চলবে? বিয়ে তো সামনের মাসেই। এখন তো তোমাকে ওই ছেলের সাথে যেতেই হবে, ওর কথা মতো ওর মন জুগিয়ে চলতে হবে। গম্ভীর হয়ে গেল মিম। বিড়বিড় করে কিছু বলল। আয়েশা তা বুঝতে পারল না। তার সাথে আগে থেকেই কথা বলে চেনা জানা পরিচিত হয়ে নেওয়াটাই তো ভালো হতো। বিয়ে হতে যাচ্ছে, হবে, হয়েছে, কথাগুলোর মাঝে অনেক তফাৎ ভাবি। হতে যাচ্ছে, এখনো হয়নি কিন্তু। আয়েশা ওর কথার আসল মানে কিছুই বুঝতে পারল না, চুপ করে রইল। এই মেয়েকে বেশি ঘাটানো ঠিক না। যা সাহসী আর জেদি মেয়ে, কখন কোন কথাতে কি করে বসে আল্লাহ জানে। জামিলা মেয়ের হাবভাব দেখে অনেক কিছুই বুঝে নিয়েছেন। মেয়ে যতই চালাক হোক আর যতই চালাকি করুক, মার চোখ এত সহজে ফাঁকি দিতে পারবে না। মিম এখন কলেজে, আয়েশা ঘরেই কাজ করছে। জামিলা বারান্দায় চৌকিতে বসে আছেন। ও বউ, বউ, ঘর থেকে আয়েশা জবাব দিল। কি মা? ঘরে বইয়া কি কি কইরো না, বাইরে আহো। আসছি মা, হাতের কাজটা সেরে আসি। ঝাঁঝিয়ে উঠলেন তিনি। রাখো তোমার কাম, আমার সামনে আসো। কাজ ফেলেই আসতে হলো তাকে। আঁচলে হাত মুছতে মুছতে বলল, কিছু বলবেন মা? এই বাড়িতে আমার আড়ালে কি চলতেছে তোমাদের মধ্যে? হকচকিয়ে গেল আয়েশা, বুঝতে পারল না কিছু। কি বলছেন মা? বুঝতে পারছি না। বুঝো বুঝো, তুমি সবই বুঝো। তুমি বুঝবা না এরম কোনো কথা দুনিয়ায় আছে নাকি? চালাকের চালাক তুমি, আস্ত সে আনা। চুপ করে রইল আয়েশা। মার কথার পিঠে কখনো কথা বলে না, বলতে ইচ্ছে করে না। তোমার ননদ ওই পোলা লগে কথা কয় না, বাইরে যাইতে চায় না। তার কি বিয়েতে মত নাই? বিয়ে ঠিক হওয়ার পর নাটক করতেছে কেন? একটু থামলেন জামিলা, দম টেনে বললেন, দেখো বউ, আমি জানি তুমি আমার সংসারের ভালো চাও না। আমার মুখ তোমার সহ্য হয় না, তাই বইলা তুমি আমার মায়েরে কুবুদ্ধি দিও না। ওর মাথা খারাপ করবা এইটা আমি হইতে দিব না, কইয়া রাখতেছি তোমারে। মিম যদি আমার মুখে চুনকালি মাখাইতে চায়, তাহলে আমি গলায় দড়ি দিব, আর আমি মরার আগে ওরেও বিষ দিয়া মরব। শাশুড়ির কোনো কথা আয়েশাকে তেমন কষ্ট দেয় না, কিন্তু আজকের কথাগুলো বুকের মধ্যে তীরের মতো গিয়ে বাঁধল। নিজের অজান্তেই চোখ থেকে দুফোঁটা গরম জল গড়িয়ে পড়ল। ধরা গলায় শাশুড়ির মুখের দিকে চেয়ে আয়েশা বলল, আমি এই সংসারের ভালো চাই না মা, আপনার মুখ আমার সহ্য হয় না। আমি মিমের কানে কুবুদ্ধি দিব? সংসারটা কি শুধু একা আপনার মা? এটা আমার সংসার না, আমি এই বাড়ির বউ না। আপনি তো আমার শাশুড়ি, আমার স্বামীর মা। আমার নিজের মা থেকে আপনি কোন অংশে কম? আমি আমার নিজের মার ভালো চাইলে আপনার ভালো কেন চাইব না? এ বাড়িতে আসার পর আপনাকে নিজের মায়ের চোখেই দেখেছি। নিজের মা আর স্বামীর মার মধ্যে কখনো কোনো পার্থক্য করিনি। আর আপনি বলছেন আপনার মুখ আমার সহ্য হয় না? ফারুক, মিম ওরা আমার ছোট ভাই বোনের মতো। মিমকে কেন কুবুদ্ধি দিব আমি? আমি তো ওদের সুখে নিজের সুখ খুঁজে পাই। আপনার ছেলে বেঁচে থাকলে ওদের জন্য যা করত আমিও তাই করার চেষ্টা করি। থামলো আয়েশা, ডান হাতে চোখ মুছে আবার বলতে লাগলো, আসলে কথা কি জানেন মা, আমি যতই এই সংসার এই বাড়ির মানুষ মিম ফারুক আপনাকে আপন মনে করি না কেন, আপনি কখনোই আমাকে আপন মনে করেননি। বিয়ের দিন থেকে আপনার মনে আমার জন্য খারাপ ধারণা তৈরি হয়েছে। আপনি কখনো আমাকে বুঝতে চাননি। সব কিছুর জন্য সব সময় আপনি আমাকেই দায়ী করেছেন। এক নাগাড়েই কথাগুলো বলে আয়েশা ঘরে চলে গেল। জামিলা হতবুদ্ধি অবস্থায় যেভাবে বসেছিলেন সেইভাবেই বসে রইলেন। রাতে আয়েশা খায়নি, না খেয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়েছে। মিম অনেকবার এসে দরজায় ধাক্কা দিয়ে ডেকে গেছে, তবুও আয়েশা দরজা খোলেননি। ভাবি, দরজাটা খোলো, আমি তোমার সাথে ঘুমাবো। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে মিম, আজ তুমি নিজের ঘরেই শুয়ে পড়ো। মিম জানে ভাবি কাঁদছে, মাকে কিছু বলে লাভ নেই। এই মহিলা মরার একদিন আগেও শুধরাবে না। ছোট ভাইয়া একটু আগে বাড়ি ফিরেছেন। মিম এখন মায়ের সাথে ঝগড়া করে ভাইয়াকে জ্বালাতে চায় না, তাই সে চুপ করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। জামিলা অনেক রাত পর্যন্ত বাসায় বসেছিলেন। রাতে তিনিও কিছু খাননি। আয়েশা তখনই ঘরে গিয়ে দরজা দিয়ে দিয়েছে। মিম তাকে ডাকেনি। ফারুক ক্লান্ত হয়ে বাড়ি ফিরে মায়ের খাওয়ার কথা জিজ্ঞেস করতে ভুলে গেছে। বেচারা একা একা সংসার চালাচ্ছে, কষ্ট করে রোজগার করছে। বড় ভাই মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে। মায়ের ওষুধ, মিমের কলেজের খরচ, ভাবির কখনো কিছু লাগে না। সে ইচ্ছে করে কয়েক টাকা দিলেও তার সংসারেই খরচ করে। অন্ধকারে চুপ মেরে বসে রইল জামিলা।
পরদিন সকালে আয়শা আগের মতোই উঠেছে। প্রতিদিন যে যে কাজগুলো করে আজও সব করেছে। স্বাভাবিকভাবে রান্না সেরেছে। শাশুড়ির ঘরে গিয়ে ওনাকে খাওয়ার জন্য ডেকেছে। মা খাবেন, চলুন, রান্না হয়েছে। আজ সকাল থেকে আয়েশার মনটা কেমন জানি করছিল। অস্বস্তিতে দুদণ্ড কোথাও দাঁড়াতে পারছিল না। হঠাৎ করে এমন লাগছে কেন তার? বাড়িতে কারো কিছু হয়েছে নাকি? আপনজনদের কিছু হলে মনই তা বলে দেয় কার কি হয়েছে। আয়েশার ভাবনায় বাধা ফেলে ফারুক বলল, ভাবি তাড়াতাড়ি রেডি হও, তোমাকে তোমাদের ওখানে দিয়েই পরে অফিসে যাব। যা ভাবছিল তাই হয়েছে। বাড়িতে কারো কিছু হয়েছে। চিন্তিত আয়েশা উঠে দাঁড়ালো। এখন কোনো খারাপ খবর শুনতে চায় না সে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কারো কিছু হয়েছে নাকি ফারুক? আরে না, সব কিছু ঠিক আছে। তোমার বড় চাচা একটু অসুস্থ, তোমাকে দেখতে চাইছেন। স্বস্তির নিঃশ্বাস নিল সে। যাক, খারাপ খবর শুনতে হয়নি। কিন্তু বড় চাচার আবার কি হয়েছে? আনিস মারা যাওয়ার পর থেকে বাবার বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছে বললেই চলে। গেলেও বড় চাচার বাড়িতে যাওয়া হয় না। গতবার বাবার বাড়িতে গিয়েছিল 7 মাস আগে। এদিকে ফারুক তাড়া দিচ্ছে, কি হলো, দাঁড়িয়ে রইলে যে, যাবে না? হ্যাঁ হ্যাঁ যাব, তুমি একটু দাঁড়াও, আমি মাকে বলে আসি। যাও, কিন্তু বেশি দেরি করো না। মায়ের ঘরে গিয়ে মাকে সব জানালো। জামিলা নির্বিকার গলায় বললেন, চাচার অসুখ হইলে তো দেখতে যাইতেই হইবই। কাল লগে যাইবা? ফারুক নিয়ে যাইব? থাকবা কতদিন? কাল চলে আসব। না, কাল আইতে হইব না, এইবার অনেকদিন পরে যাইতাছ, কয়টা দিন থাইকা আইসো, বাড়ির চিন্তা করতে হইব না। মাথা নাড়ল সে। আমাগো কথা ভাবতে ভাবতে বাপ ভাই তো ভুলেই গেছো। ফারুক আয়েশাকে দিয়ে না বসেই চলে গেছে। অনেকদিন পরে এসেছে এবার। ভাই ভাবি সবাইকে দেখে কত খুশি হয়েছে। বড় ভাবি জড়িয়ে ধরে বললেন, কিভাবে আমাদের কথা মনে পড়লো শুনি? শ্বশুরবাড়ির মানুষগুলোকে পেয়ে তো আমাদের ভুলেই গেছো। একটু হেসে আয়েশা বলল, ভুলবো কেন ভাবি, তোমাদেরকে কি ভোলা যায়? তা ঠিক, তোমার শাশুড়ি কেমন আছে? ভালোই। শুনলাম তোমার ননদের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। আশেপাশে দেখলো আয়েশা। মা বাবা কোথায় ভাবি? বড় চাচার বাড়িতে। চাচা অনেক অসুস্থ, বাঁচবে না মরবে আল্লাহ জানেন। তবে আমার মনে হয় এইবার আর বাঁচবেন না। শরীরের যা অবস্থা হয়েছে। ছোট ভাবি বাড়িতে না? ভাবি আয়েশাকে ঘরে নিয়ে যেতে যেতে বললেন, ওদের কথা বাদ দাও তো, সারা বছর ঝগড়া করে। তোমার ভাইয়ের সাথে একটু কথা কাটাকাটি হইলে বাপের বাড়ি চলে যায়। আর তোমার ভাই বইয়ের পেছন পেছন রাগ ভাঙানোর জন্য ছুটে। 3 দিন হলো ওখানেই আছে। বড় চাচার অসুস্থতার খবর পাইনি, কে জানে আজ চলে আসতে পারে। তুমি হাত মুখ ধুয়ে নাও তো, কতটা পথ এলে। আয়েশা ভাবির কাছে আর বেশি কিছু জিজ্ঞেস করলো না। অন্যমনস্ক হয়ে জানালার দিকে চেয়ে রইল। দুপুরে আয়েশা বড় চাচাকে দেখতে গেল। সত্যিই লোকটা গুরুতর অসুস্থ। শরীর ভেঙে গেছে, চোখ মুখ গর্তে ঢুকে গেছে। সেই সুস্থ স্বাস্থ্যবান বড় চাচা এখন আর আগের মতো নেই। কষ্ট করে চোখ খুলে রাখেন। কথা বলতেও যেন ভীষণ কষ্ট হয়। আয়েশাকে দেখা মাত্রই তিনি চিনে ফেললেন। হাত বাড়িয়ে দিলেন ওর দিকে। আয়েশা গিয়ে ওনার পাশে দাঁড়ালো। বিয়ের আগে সে সবচেয়ে বেশি বড় চাচাকেই ভয় পেত। চাচার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহসী হতো না। শুধু সে না, তার বাবা, তার ছোট চাচা সবাই ভয় পেত। এই লোকটার এক কথাতে সবাই উঠতো বসতো। আজ সেই লোকটার কি অবস্থা হয়েছে, যেন অনেক পথ দূর থেকে কথা বলছেন। এভাবে বড় চাচা বললেন, কে? আয়েশা মা? মা তুই আইসিস? চাচা, আমার পাশে বস মা। আয়েশা বসলো। চাচার মুখে মৃদু হাসি ফুটে উঠেছে। আমি জানতাম তুই আসবি, কতদিন তোকে দেখি না। কেমন আছিস তুই মা? ভালো চাচা। তোমার এই অবস্থা কি করে হলো? সবই কপাল রে মা, আল্লাহ কার কপালে কি লিখে রাখছেন কে জানে। চুপ করে রইল আয়েশা। সে জানতও না যে এতটা অসুস্থ। নিজের উপর রাগী হলো। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকগুলোকে আপন করে নিয়েই বাবার বাড়ির সবাইকে ভুলে গিয়েছে সে। তাই তো 7 মাস ধরে না এসে থাকতে পেরেছে। বাবা মার সাথে ফোনে কথা বললেও চাচাদের কথা জানা হয়নি। বাবা মাও হয়তো ইচ্ছে করে নিজে থেকে কিছু বলেননি। তো শ্বশুরবাড়ির মানুষ কেমন আছে? সবাই ভালো আছে? দীর্ঘশ্বাস ফেললেন তিনি। বিয়ের 2 বছরের মাথায় জামাইটা এভাবে চলে গেল। তুই ওখানে আর কতই বা ভালো থাকবি? তোর বাবাকে কত বললাম সবাই গিয়ে তোকে নিয়ে আসি, সে বলল তুমি নাকি আসবে না। আয়েশার মুখের দিকে স্থির দৃষ্টি রেখে উনি বললেন, আসবি না তুই মা? আমি বললেও আসবি না? কেন পড়ে আছিস ওখানে? কে আছে ওখানে তোর? আয়েশা দীর্ঘশ্বাস চেপে মনে মনে বলল, না চাচা, ও বাড়ি ছেড়ে আসার শক্তি আমার মধ্যে নেই। ওদের ছেড়ে কখনো আসতে পারবো না আমি। ওখানে শুধু আমার স্বামী নেই,
তাতে কি হয়েছে? ওর মা, ভাই, বোন সবাই তো আছে। ওর রেখে যাওয়া কত স্মৃতি আছে, আমার নিজের হাতে সাজানো সুন্দর সংসার আছে। ওর বাড়ির মায়া আমি কাটাতে পারবো না। মনে মনে বললেও মুখে কিছুই বলল না সে। লোকটা অসুস্থ, ওনার মুখের ওপর এইসব কথা বলা যায় না। আমার কথাটা তুই শোন, আমার শেষ কথাটা রাখ। আমাদেরকে ভুলটা শুধরে নেয়ার একটা সুযোগ দে। যে ভুলের জন্য তোর জীবনটা এমন হয়ে গেছে তার একটা প্রায়শ্চিত্ত করতে দে। তোর জীবনটা আবার সাজিয়ে দিব আমরা। আয়েশা উঠে দাঁড়ালো, বলল, তুমি বিশ্রাম নাও চাচা, অত কথা বলা তোমার শরীরের জন্য ঠিক হচ্ছে না। একটু ঘুমানোর চেষ্টা করো। চোখের কোনা বেয়ে এক ফোঁটা করে পানি গড়িয়ে পড়ল ওনার। আয়েশা তা দেখেও না দেখার ভান করে চলে এলো। বাইরে এসে জোরে সোরে নিঃশ্বাস ফেলল সে। কেমন দমবন্ধ লাগছে। বড় চাচার কথাগুলো শুনে বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। এখানে আর না দাঁড়িয়ে নিজের বাড়িতে চলে এলো সে। আসার সময় একটা ঘরের দিকে চোখ যেতেই বুকের ভেতরটা ধক করে উঠল। 2 বছরের একটাবারও এই ঘরে ঢোকেনি সে। আগে কতবার করেই না আসতো, দিনে 4বার 5বার করেও এসেছে। আর এখন ওদিকে চোখ যেতেই অদ্ভুত অনুভূতি হচ্ছে। সময়ের সাথে সাথে সবকিছু কতটা পাল্টে গেছে। পরিস্থিতি খুব কাছের জিনিসকে দূরে সরিয়ে দিয়েছে, আবার দূরের জিনিসকে কাছে নিয়ে এসেছে। রাতের খাবার শেষ করে আয়েশা নিজের ঘরে গিয়েছে। পেছনে পেছনে ভাবিও এসেছে। এসেই টুকটাক আলাপ শুরু করে দিয়েছে ভাবি। কথার এক পর্যায়ে ভাবি বলছেন, আয়েশা, তোমার মনে আছে তুমি যেদিন প্রথম লাভ লেটার পেয়েছিলে সেটা এনে আমার হাতে দিয়েছিলে? মাথা নেড়ে হাসল সে। তুমি জোরে জোরে পড়ছিলে আর অনেক হেসেছিলে। ছেলেটাকেও গাধা বলে গালি দিয়েছিলে। ভাবি কথা বলছে ঠিকই, কিন্তু আয়েশা হঠাৎ অন্যমনস্ক হয়ে গেছে। অতীতের একটা ঘটনায় বর্তমানকে ভুলে গিয়ে সেখানেই ডুবে গেছে। ভাবি চিঠিটা পড়ছে। আয়েশা হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। হঠাৎ কোথায় থেকে যেন সাজ্জাদ ভাই এসে মা তোরে ডাকে। ওকে দেখে আয়েশার মুখের হাসি মিলিয়ে গেল। মিনমিনিয়ে জিজ্ঞেস করলো, এখন যেতে বলেছে? সাজ্জাদ চিবিয়ে বলল, না, তোরে আজ ডেকেছে, কাল পরশু যেতে বলেছে। ওর তেড়া কথা শুনে আয়েশা যাবার জন্য উঠে দাঁড়ালে ভাবি হাসতে হাসতে সাজ্জাদকে বলল, দেখো না, আমাদের আয়েশাকে এক ছেলে লাভ লেটার দিয়েছে। সাজ্জাদ আয়েশার মুখের দিকে তাকিয়ে বলল, তাই নাকি? পর মুহূর্তে ছো মেরে ভাবির হাত থেকে চিঠিটা নিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, দেখি তো কেমন প্রেমপত্র লিখেছে বেটা। ওরা হেসে হেসে কথা বলেও এদিকে ভেতরে ভেতরে আয়েশার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আস্তার কপালে খারাপই আছে। চিঠিটা কেন নিয়েছিল সে? নিয়েছিল ভালো কথা, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে না দিয়ে ভাবির হাতে দিল কেন? এখন ভাবি আসল লোককেই পড়তে দিয়েছে। চিঠি পড়তে পড়তে আয়েশার দিকে কেমন করে তাকাচ্ছে সাজ্জাদ। আয়েশা দৃষ্টি নামিয়ে মনে মনে বলল, আজ কাঁচা খেয়ে ফেলবে আমাকে, আল্লাহ বাঁচিয়ে নিও। এই ছেলে গলা টিপে ধরবে আমার। ভয়ে ভয়ে বড় চাচির কাছে গিয়ে হাজির হলো সে। আমাকে ডেকেছিলে তুমি? কোথায় ছিলি তুই? কাল থেকে একবারও আসিসনি। দরকার ছিল কোনো? না, আচার বানিয়ে তোর জন্য আলাদা করে রেখে দিয়েছি, দিয়ে আসবো, ওই সময়টা পাচ্ছি না। সাজ্জাদকে বললে, সে বলে, এলেই দিও। আচারের কথা শুনে মনটা খুশি হয়ে গেল আয়েশার। কোথায় রেখেছ? ঘরে, টেবিলের ওপর তোর বয়ম রাখা, নিয়ে নে যা। ছুটে গেল আয়েশা। বয়ম থেকে আচার বের করে খেতে যাবে এমন সময় সাজ্জাদের গলা ভেসে এলো, ওই আশু, দেখে যা। ঢোক গিলল সে। যাবে কি যাবে না ভাবছে। এখন ওর ঘরে না গিয়ে এক দৌড়ে বাড়ি পালিয়ে গেলেই ভালো হবে। তোকে ডাকছে, তাড়াতাড়ি যা, নইলে আবার চিল্লাচিল্লি শুরু করে দিবে। দেখ গিয়ে আজ কোন কাজ দেয়। ভয়ে ভয়ে ওর ঘরের দিকে পা বাড়ালো আয়েশা। দরজার সামনে এসে চুপ করে দাঁড়িয়ে রইল। ওর উপস্থিতি টের পেয়ে এদিক না তাকিয়ে ধমকে উঠে সাজ্জাদ বলল, দরজার সামনে দাঁড়িয়ে আমার রূপ দেখছিস? ভেতরে আয়। এক ধমকে বুক ধুপ করে উঠল তার। আজ সত্যি সত্যি কপালে দুঃখ আছে বোঝা যাচ্ছে। ভয়ে ভয়ে পা টিপে ঘরে ঢুকলো আয়েশা। ইচ্ছে তো করছে এক দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সাহসে কোলাচ্ছে না। মাথা নিচু করে পা দিয়ে মাটিতে কিছু করছে। হাতে এখনো আচার লেগে আছে ওর। সাজ্জাদের হাতে এখনো সেই চিঠি। আয়েশার দিকে না ফিরে সে বলল, এটা পড়েছিস তুই? ওর দিকে ফিরে ভ্রু উঁচিয়ে টিকটিকির স্বরে বলল, পড়িসনি কেন? কষ্ট করে বাড়িতে বয়ে এনে এখনো পড়িসনি? চুপ করে আছে আয়েশা। ওকে চুপ করে থাকতে দেখে সাজ্জাদের রাগ আস্তে আস্তে বাড়ছে। দাঁত চেপে বলল, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেছিস নাকি? কেঁপে উঠে আয়েশা তাড়াহুড়ো করে বলল, আমি ওটা হাতে নিতে চাইনি, ওই ছেলে জোর করে আমার হাতে দিয়েছে। কি? আয়েশা মনে মনে ভাবল, আবার কি বললাম আমি? ছেলেটা জোর করে তোর হাতে দিয়েছে? তার মানে ছেলেটা তোকে ছুঁয়েছে? চট করে সাজ্জাদের চোখের দিকে দেখে সাথে সাথে চোখ নামিয়ে নিল সে। ওর চোখ দিয়ে আগুন ঝরছে এখন।
সত্য বললে মেরেই ফেলবে, আজ মিথ্যা বললেও মারবে। কথা বল আশু। না, হুঙ্কার দিয়ে উঠল সাজ্জাদ। মিথ্যা বলছিস আমার সাথে? কাঁদো কাঁদো হয়ে আয়েশা এবার সত্যি বলল। হাত ধরেছে, চিঠি নিতে চায়নি বলে রাস্তা আটকিয়েছিল, জোর করে আমার হাতে চিঠিটা গুজিয়ে দিয়েছে, বলেছে কাল এটার উত্তর দিতে। আমি কিছু করিনি। দুই হাত শক্ত করে মুঠো করে স্পষ্ট স্বরে বলল, কুত্তার বাচ্চাকে আমি ছাড়বো না। কয়দিন ধরে ছেলেটা আমার পেছনে পেছনে আসছে, আমি ওর সাথে কোনো কথা বলি না। বিশ্বাস না করলে তুমি ঋতুকে জিজ্ঞেস করো। এতদিন আমাকে কিছু জানাসনি কেন? এই কথার উত্তরে কিছু বলতে পারল না সে। তুইও কম না, ছেলেটার এসব আচরণ ভালো লাগছে বলেই আমার কাছে কিছু বলিসনি। একই লাইনের লোক তোমরা, এখন আমি নিজে থেকে জিজ্ঞেস করাই এসব বলছো। শেষে দেখা যাবে তুইও এতদিন ভালোই মজা নিছিস। অনেকক্ষণ দুজনেই চুপ থাকলো। রাগ কমলে সাজ্জাদ আগে বলল, ছেলেটা কে? আমি চিনি না। এই পাড়ার? জানি না। নাম জানিস? না। কিছুই জানিস না, তবুও প্রেমপত্র নিয়ে এলি? দেখতে কেমন? আমার থেকেও সুন্দর? আয়েশা ওর চোখের দিকে চেয়ে কিছু বোঝার চেষ্টা করছে। নির্বিকার মুখে সাজ্জাদ বলল, আমার থেকেও লম্বা? আমার থেকেও বডি ভালো? আয়েশা জানে এখন কিছু বললে আবারও ধমক শুনতে হবে। সাজ্জাদ ভাই যে এসব রাগ করেই বলছে তা বুঝতে আর বাকি রইল না। বুঝেছি। চিনির রসে ডুবিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, আমার মতো খাটাসের মতো করে কথা বলে না, তাই এত মনে ধরেছে? আয়েশাকে একেবারে চুপ মেরে দেখে চিল্লিয়ে উঠল সে। কথা না বললে মুখ সেলাই করে দেব তোর। বিয়াদব, কথা বলছিস না কেন? ভাবির সাথে তো তখন 32টা দাঁত বের করে হাসছিলি, এখন বোবা রোগে ধরেছে? কথা বল, কি বলবো? এতক্ষণ যা যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। তোমার সাথে ওই ছেলের তুলনা করতে পারবো না আমি। কোথায় ওই ছেলে আর কোথায় তুমি? চোরের মতো দেখা যায় ওকে। তার উপর আমার সামনে ওভার ভাব করতে আসে। চিকামার্কা বডি নিয়ে তোমার সাথে দাঁড়াতে পারবে ওই ছেলে? ওই ছেলে চিনির রসে ডুবিয়ে কথা বলুক আর গুড়ের রসে ডুবিয়ে কথা বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওর দিকে তাকিয়েও দেখব না আমি। মৃদু হাসি ফুটে ওঠে সাজ্জাদের ঠোঁটে। কথা ঘুরিয়ে বলল, ওই ছেলের এক হাত পা ভেঙে দিলে তোর কিছু আসবে যাবে না? নাকি আসবে যাবে? আচ্ছা যা তাহলে। আলনা থেকে আমার শার্টটা নিয়ে যা, ভালো করে ধুয়ে দিবি। পরের দিনই ওই ছেলেটাকে দেখেছিল আয়েশা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল ছেলেটা। ডান চোখটা ফুলে আছে, ঠোঁটের কোণে কাটা, গালে হালকা কালচে দাগ। ছেলেটা ওকে পাশ কাটিয়ে চলে গেলেও আয়েশা পেছন ঘুরে দেখছিল তাকে। ওকে নিজের দিকে তাকাতে দেখে ছেলেটা ভয় পেয়ে নাকি অন্য কারণে দ্রুত পা চালিয়ে চলে গেল। ভাবির ধাক্কায় আয়েশার ভাবনার ঘোর কাটল। আয় আশু, কোথায় হারিয়ে গেলে তুমি? এখন থেকে ডাকছি, কথা বলছো না যে? আশু। হ্যাঁ ভাবি। কি ভাবি, বলো। সন্দেহের চোখে ভাবি তাকে দেখছে। ঠিক আছো তো তুমি? ঠিক আছি আমি। তাহলে কথা বলছো না কেন? এত ডাকছি, উত্তর দিচ্ছ না, কিছু বলছো না। বলো, কিছু বলছিলে? তুমি তো দুপুরে বড় চাচার বাড়ি গিয়েছিলে। আমতা আমতা করছে ভাবি। আয়েশা বুঝতে পেরে বলল, কিছু বলবে? সাজ্জাদের সাথে তোমার দেখা হয়েছে? এই নামটা শুনে আয়েশার বুকের ভেতরে ধড়ফড়ানি শুরু হয়ে গেল। সাজ্জাদ ভাই বাড়িতে? সে দেখেনি কেন? কোথায় ছিল দুপুরে? ওকে দেখে আড়ালে ছিল নাকি? নিচু গলায় আয়েশা বলল, সাজ্জাদ ভাই বাড়িতে এসেছে? রাতেই তো এসেছে। এবার 1 বছরের উপর বাড়ি ছাড়া ছিল, কত বলেও আনাতে পারেনি। ফোনেও ধরতো না। 7-8 দিন পর পর কাকির সাথে শুধু কথা বলেছে, কাকার সাথে এখনো হয়তো কথা বলে না। ও, আয়েশা এমনভাবে ওহ বলল, তাতে ভাবি আর কিছুই বলল না। আচ্ছা তুমি ঘুমাও, আমি যাই। ভাবি চলে গেল। আয়েশা থম মেরে বসে রইল। 1 বছর পর বাড়িতে আসেনি। বড় চাচার এত অসুখ, তবুও কথা বলে না। কেন এইভাবে সবাইকে শাস্তি দিচ্ছে সে? সাজ্জাদ ভাইয়ের সাথে তার শেষ দেখা হয়েছিল আনিসার মৃত্যুর দিন। সাজ্জাদ ভাই গিয়েছিল। আয়েশাকে কাঁদতে দেখে মুখ নিচু করে দূরে দাঁড়িয়েছিল, ওর কাছেও যায়নি, একটা কথাও বলেনি, সান্ত্বনা দেওয়ার চেষ্টাও করেনি। জানাজা পড়ে কাউকে কিছু না বলে চলে এসেছিল। সেদিনের পর থেকে আর দেখা হয়নি তাদের। সকালে আয়েশা চলে আসবে। আসার আগে আবার একবার বড় চাচার সাথে দেখা করতে গেল। চলে যাচ্ছিস মা? চাচা। থাকবি না কটা দিন? আমার শাশুড়ি মার শরীরটা তেমন ভালো না। মিমের বিয়ে ঠিক হয়েছে, এখন থাকতে পারবো না। আমি আবার আসব, মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব। চাচা কিছু বললেন না, অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। ওনার ভুলের জন্যই এই মেয়ে আজ অন্যের বাড়ির বউ। নইলে তো আয়েশা তার নিজের ছেলের বউই হতো। ছেলেটাও সুখী হতো, আর আয়েশাও। ওনার জন্যই তো সবকিছু উলটপালট হয়ে গেছে। ছেলে বাবার সাথে কথা বলে না, বাড়িতে আসে না, বিয়ে তো করবেই না। সব দোষ ওনার। বেরিয়ে আসার সময় সাজ্জাদের সামনাসামনি হয়ে গেল আয়েশা। সাজ্জাদ নিজের ঘর থেকেই বের হচ্ছিল।
এমন সময় আয়েশা সামনে পড়ে গেলে 2 সেকেন্ডের জন্য ওর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। আয়েশা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। কতটা পাল্টে গেছে সাজ্জাদ ভাই, আগের থেকেও একটু কালো হয়ে গেছে যেন। লম্বা হয়েছে নাকি? পেটা শরীর, আর্মিতে আছে বলে কথা, শরীর স্বাস্থ্য ভালো থাকবেই। সাজ্জাদ আয়েশাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আয়েশা পেছন থেকে ডেকে উঠল, সাজ্জাদ ভাই। 2টা বছর পর আয়েশার গলা শুনে বুকের ভেতর কিছু একটা হতে লাগলো তার। আয়েশার দিকে ফিরে দাঁড়ালো সে। দীর্ঘশ্বাস চেপে স্বাভাবিক থাকার চেষ্টা করে আয়েশা বলল, কেমন আছো? ভালো, তুই? হাসলো আয়েশা, আলহামদুলিল্লাহ, আমার দিনও ভালোই কাটছে। দুজনেই চুপ করে রইল, বলার মতো যেন কোনো উত্তর খুঁজে পাচ্ছে না কেউ। আয়েশা খেয়াল করছে সাজ্জাদ ভাই তার দিকে একবারও তাকাচ্ছে না। একটা মানুষ 2টো বছরের মধ্যে এতটা পাল্টে গেল কিভাবে? এখনো মনের ভেতর এতটা রাগ বাঁচিয়ে রেখেছে। অনেকদিন পর বাড়িতে এলে। বড় চাচার সাথে কথা বলো না কেন তুমি? তুই কবে এসেছিস? প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন করল সে। কথা এড়িয়ে যাবে না, কেন কষ্ট দিচ্ছ সবাইকে? এবার আয়েশার চোখের দিকে তাকিয়ে সাজ্জাদ বলল, কার কষ্ট কে দেখে? শুধু চাচা চাচির কষ্ট দেখলে হবে? অন্য কারো দিকটাও ভাবতে হবে। তুমি নিজেকে কষ্ট দিতে গিয়ে সবকিছু থেকে দূরে সরে গেছো। এতে কি তুমি একাই কষ্ট পাচ্ছ? তোমার সাথে তোমার আপন মানুষগুলো তো একই কষ্ট ভোগ করছে। বড়দের মতো করে কথা বলছিস তুই। আজ মনে হচ্ছে তুই সত্যিই বড় হয়ে গেছিস, গুরুজনদের মতো কথা বলা শিখে গেছিস। তুমি আজও বাচ্চাদের মতো জেদ ধরে বসে আছো। জেদ তো তুই আর তোর চাচা চাচি ধরেছিস। তোরা নিজেদের মতো চলতে পারবি, তাহলে আমি পারবো না কেন? চোখ বন্ধ করে নিচের ঠোঁটে কামড়ে ধরে 2 মিনিট সময় নিল সে। তারপর বলল, কোথায় যাচ্ছিলি যা, আমাকে গুরুজনদের মতো জ্ঞান দিতে আসিস না। তোর সংসার তুই নিয়ে থাক, আমাকে আমার নিজের মতো করে থাকতে দে। তোরা তোদের জেদ ছাড়বি না, কিন্তু আমাকে জ্ঞান ঠিকই দিবি। অনেক বড় হয়ে গেছিস তুই, আমার মুখে মুখে কথা বলতে পারিস এখন। রাগ দেখিয়ে সাজ্জাদ চলে গেল। আয়েশা হাসল, তুমি এখনো এতটুকু পাল্টাওনি, ঠিক আগের মতোই আছো। কথায় কথায় রেগে যাওয়ার অভ্যাস জীবনেও যাবে না তোমার। যাক, তবু নিজের ভেতরে চেপে রাখা রাগ একটু তো ঝরেছে। কথা তো বলেছ আমার সাথে। মিমের বিয়ের আর 2 সপ্তাহ বাকি আছে। জামিলা এদিকে আস্তে আস্তে বিয়ের আয়োজন শুরু করে দিয়েছেন। মেয়েকে শ্বশুরবাড়িতে কি কি দিয়ে দিবেন, মেয়ের জামাইকে কি দিবেন, সেসব প্রস্তুতি নিচ্ছেন। ওরা পরিষ্কার করে কিছু চায়নি, তাই বলে জামিলা নিজের মেয়েকে শ্বশুরবাড়িতে খালি হাতে পাঠাবেন না। মেয়ে যাতে ওখানে গিয়ে মাথা তুলে থাকতে পারে তার ব্যবস্থা করে দিবেন। ওনার কিছু গহনা আছে, সেগুলো বিক্রি করে মিমের বিয়ের অনুষ্ঠান করবেন। আয়েশা মিমের মনের অবস্থা আন্দাজ করতে পারলেও তার কিছুই করার নেই। ওদিকে মা বিয়ের সব আয়োজন করতে শুরু করে দিয়েছেন। ছেলের বাড়ির দিক থেকেও সবকিছু ঠিক। এখন এই সময় সে কিভাবে বিয়ে ভাঙার কথা বলবে? মিম নিয়ম করে কলেজে যাচ্ছে, বাড়ি ফিরছে, তার সবকিছুই স্বাভাবিক। কিন্তু মেয়েটা আগের মতো প্রাণবন্ত নেই, কেমন যেন গুম হয়ে গেছে। আগের মতো চটপটে নেই, অত হাসে না, প্রয়োজনের বেশি কথা বলে না। মার সাথেও গায়ে পড়ে ঝগড়া করতে যায় না। কেউ কিছু বললে চুপচাপ তা শুনে চলে যায়। আয়েশা বুঝতে পারে মিমের মনের উপর দিয়ে কোন ঝড় যাচ্ছে। একসময় সেও এই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। মিম সাহসী, তাই মনের কথা বলে দিতে পেরেছে। সে মিমের মতো অত সাহসী ছিল না, তাই মনের কথা মনে চেপে বাবা ভাইদের কথাই রাজি হয়ে গিয়েছিল। ফারুক তার বন্ধু ইমনকে নিয়ে এসেছে আজ। ইমন হাসি খুশি ছেলে, সবাইকে নিজের কথায় নিয়ে আসতে পারে। জামিলা কারোর সাথে ভালো করে কথাও বলে না, অথচ ইমনের সাথে দীর্ঘ সময় পর্যন্ত বসে গল্প করেন। ওর কথায় হেসে খুন হন। ছেলেটা মনে ধরার মতোই, তাই তো মিম তাকেই পছন্দ করেছে। আজও জামিলার সাথে কথা বলছে ইমন। ফারুক রান্নাঘরে এসে বলল, কি ভাবি, আমার বন্ধু বেচারা এতদিন পরে এসেছে, তুমি ওকে খালি মুখে মায়ের কাছে বসিয়ে রেখেছ? পেটুকটাকে কিছু খেতে দিবে তো? বন্ধুর জন্য ভালো দরদ দেখা যাচ্ছে। আয়েশা খাবার ট্রে হাতে নিয়ে বলল, তোমার বন্ধুর জন্যই রান্না করছিলাম, জানি সে খেতে পছন্দ করে। আয়েশা ওদের সামনে এক এক করে সব খাবার নামিয়ে রাখলো। ইমন বলে উঠল, এইসব কি ভাবি, আমি আপনাদের বাসায় মেহমান নাকি? আমার জন্য এত কিছু করতে গেলেন কেন? বুঝলাম তুমি মেহমান না, ঘরের ছেলে, তবুও তো 2-3 মাস পর পর দেখা দাও। বাপের চাপ ভাবি, আমার কাজের চাপ কম হলেও বাপের চাপ বেশি। আব্বা ওনার সাথে আমাকে ব্যবসায় ঢোকাতে চান। ভালোই তো, কচু ভালো। আমার জীবন যে ভাজা পোড়া হয়ে গেছে সেদিকটা কে দেখে? কাজ করার একমাত্র উদ্দেশ্য কি টাকা কামানো? মনের শান্তি বলেও একটা কথা আছে। আয়েশা এটা সেটা এগিয়ে দিচ্ছে। ইমন খাচ্ছে, মাঝে মাঝে সে দরজার দিকে তাকাচ্ছে। এই ব্যাপারটা আয়েশার চোখ এড়ালো না। কাকে খুঁজছে ইমন? মিমকে। আজ ইমন আসার পর মিম একবারও সামনে আসেনি। মিমকেই খুঁজছে সে, কিন্তু কেন? তাহলে কি ইমনও? খাওয়া শেষ হয়ে গেলে আয়েশা ইচ্ছে করে কথাটা তুলল, আমাদের মিমের বিয়ে তো সামনের সপ্তাহে, তোমরা আসছো তো ইমন? মা,
ইমনের বাবা মাকে দাওয়াত করেছেন তো? জামিলা জিভ কেটে বললেন, এই রে, আমি তোর বাপ মারে বিয়ের কার্ড পাঠাইতেই ভুলে গেছি। ফারুক, বাবা তুই কাল সকালে ওর বাপ মার কাছে যাবি। আচ্ছা মা। জামিলা কথা বললেও আয়েশা ওর সম্পূর্ণ মনোযোগ ইমনের উপর রাখল। মিমের বিয়ের কথা শুনেই ওর মুখটা কেমন জানি ফ্যাকাশা হয়ে গেছে। মুহূর্তেই হাসি খুশি ভাব সরে গিয়ে ওর চেহারায় একরাশ কালো মেঘ ঢেকে গেছে। আয়েশা আবারও বলল, সামনের শুক্রবারে বিয়ে, তুমি তো বাড়িরই ছেলে, তোমাকে কিন্তু বিয়ের 2 দিন আগে চলে আসতে হবে। ফ্যাঁসফ্যাঁসে গলায় ইমন বলল, আসবো ভাবি। ওর কথাটা কান্নার মতো শোনা গেল। এইটুকুতে যা বোঝার ছিল বুঝে গেছে আয়েশা। ইমনও মিমকে ভালোবাসে, সাহসের অভাবে হোক আর যে কারণেই হোক, এখনো বলতে পারেনি সে। অথচ ওদিকে মিমেও মনে মনে একই আগুনে জ্বলে পড়ছে। রাতে ইমন চলে গেলে আয়েশা নিজের ঘরে এলো। আজ সারাটা দিন বেশ খাটুনি গেছে। শরীরটা এখন ভেঙে পড়তে চাইছে। বিছানায় শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়বে সে। এরপর মিম ঘরে এসে দরজা লাগিয়ে দিয়ে ভাবির পাশে বসল। মিনমিনিয়ে গলায় জিজ্ঞেস করলো, ইমন ভাই চলে গেছে ভাবি? মিম কি বলবে ভাবছে। তেমন কিছু হলে ভাবি তো বলতো। ইমন ভাই হয়তো তার অনুপস্থিতি বুঝতেই পারেনি, তার কথা মনেও পড়েনি। পরেও আস্তে করে মিম জানতে চাইল, ইমন ভাই আমার কথা জানতে চায়নি? কি জানতে চাইবে? পাল্টা প্রশ্ন করলো আয়েশা। আমি ওই ঘরে গেলাম না, আমাকে দেখতে পাইনি, আমি বাড়ি আছি কিনা এইসব না। বরং সে তোমার বিয়ের কথা নিয়ে আলাপ করেছে, বলেছে বিয়ের 2 দিন আগে চলে আসবে, বাড়ির ছেলে বলে কথা। দীর্ঘশ্বাস ফেলে মিম বলল, ও। আয়েশা এখনই ওকে কিছু জানাতে চায় না। আগে সে নিজেই ইমনের সাথে সরাসরি কথা বলেনি, তারপর মিমকে আসল কথা জানাবে। আনমনে মিম বলল, আমি জানতাম ভাবি, যা আছে তা শুধু আমার দিক থেকেই। ইমন ভাই আমাকে কখনো সে নজরে দেখেনি। আমি যে কেন এতটা নির্লজ্জ হতে গেলাম, কেন ওকে ভালো লাগলো আমার, কেন ওকে ভালোবেসে ফেললাম। ঘুমাও মিম, শুয়ে পড়ো। ভালোবাসা বলে কয়ে বা কারো অনুমতি নিয়ে হয় না, আপনা আপনিই হয়ে যায়। আর হওয়ার পরেই মানুষ বুঝতে পারে, তার আগে না। ততক্ষণে আর কিছু করার সুযোগও থাকে না। তোমার মনের ওপর অন্য কারো কেন, তোমার জোরও চলবে না। মন যাকে ভালোবাসার ছিল তাকে বেছে নিয়েছে। ভাঙা গলায় মিম বলল, তুমি ওকে আমার বিয়েতে আসতে না করবে? ওর সামনে আমি কবুল বলতে পারবো না। ওর সামনে অন্য কারো বউ হওয়ার আগে আমি মরেই যাব ভাবি। না করবে তুমি ওকে? ও যেন না আসে। ওপাশে ফিরে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মিম। আয়েশাও চুপ করে রইল। এই দিনগুলো তার জীবনে অনেক আগেই এসেছিল। এইসব দিনের মুখোমুখি হয়েছে সে। সাজ্জাদ ভাইয়ের সামনেই কবুল বলেছিল। আনিসের হাত ধরে বাবার বাড়ি থেকে চলে এসেছিল। তার সামনে পুরোটা সময় সাজ্জাদ ভাই ছিল। তাই মিমের কষ্ট আর কেউ না বুঝলেও সে বুঝবে। একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করা সহজ কথা নয়, সবাই পারে না। আয়েশা ঠিকই পেরেছিল। আয়েশাও শুয়ে পড়ল। চোখ বন্ধ করার সাথে সাথে আজ সকালে সাজ্জাদের সাথে দেখা হওয়ার ঘটনা মনে পড়ে গেল। সে ঠিকই মন ভরে সাজ্জাদ ভাইকে দেখেছিল, কিন্তু সাজ্জাদ তাকে একটা বারও দেখেনি। কেন দেখেনি? ঘৃণায়, কষ্টে, নাকি অভিমানে? আয়েশা সুন্দর করে সেজেগুজে ঘর থেকে বেরিয়ে এলো। মাকে ডেকে বলল সে, মা আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? কপাল কুঁচকে তাকালো সে। ঋতুদের বাড়ি। সকালেই না বললাম, এখনই ভুলে গেলে? আচ্ছা যা, যাবার আগে তোর বাবাকে ডেকে দিয়ে যা তো। বাবা কই? সাজ্জাদের বাড়িতে। কখন গেছে? গিয়ে বলতো, মা ডাকছে। মনে মনে আয়েশা বলল, এই রে, এখন ওখানে গেলেই আটকে যাব। নিজের দিকে দেখল সে। সাজ্জাদ ভাই দেখলেই জিজ্ঞেস করবে কোথায় যাই, তারপর তাকে না বলে যাওয়ার জন্য রাগারাগি করবে। শাস্তি টাস্তি দিয়ে বসলে তখন আর আমার যাওয়াই হবে না। কি করি এখন? মা চেঁচাচ্ছিলেন, দাঁড়িয়ে আছিস কেন এখানে? কি বলেছি? বাবাকে ডেকে দিয়ে যা। বাবাকে ডেকে দিয়ে পরে যা। যাচ্ছি। বড় চাচার বাড়িতে আসার আগে যা ভয় পাচ্ছিল, এখানে এসে তাই হলো। গেটের কাছে সাজ্জাদের সামনে পড়ে গেল সে। আয়েশার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলিয়ে নিয়ে সাজ্জাদ বলল, এত সেজেগুজে আমাকে দেখতে এসেছিস? লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। আজই শাড়ি পরতে হলো। সেজেছেও অনেক। বাঁকা চোখে তাকিয়ে সাজ্জাদ ভাই আবারও বলল, কিরে, কথা বলছিস না কেন? মিনমিন করে আয়েশা বলল, না। তাহলে কই যাস তুই? কঠোর হয়ে গেল সাজ্জাদের মুখ। ভয়ে ভয়ে আয়েশা বলল, ঋতুদের বাড়ি। কেন? আজ ওর জন্মদিন? ভালোই, যা তাহলে। এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করছিস কেন? যা যা। সাজ্জাদের গলায় রাগ ঝরে ঝরে পড়ছে। সে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আয়েশাও তার পেছনে পেছনে ঘরে চলে এলো। সাজ্জাদ ওকে দেখে বলল, যেখানে যাচ্ছিস সেখানে না গিয়ে আমার পেছনে আসছিস কেন?
তুমি না করলে যাব না। আমি না করলে যাবি না কেন? আর আমি তোকে না করার কে? তোর যেখানে ইচ্ছে যা তুই, আমি বারণ করব কেন? চুপ করে রইল আয়েশা। সাজ্জাদের রাগ বুঝতে পেরেছে সে। সত্যি যাবার আগে একবার বলা দরকার ছিল। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস যে? যা এখান থেকে। যাব না। কেন যাবি না? শাড়ি পরেছিস, কত সুন্দর করে সেজেছিস, কত ছেলেরা আসবে, ওদেরকে দেখাবি না? যা দেখি আয়। শাড়ি পরলে তোকে কত সুন্দর লাগে, আঁচলের ফাঁক দিয়ে সাদা পেট দেখা যায়। শেষের কথাটা দাঁত পিষে বলেছে সে। সাথে সাথে আয়েশা চমকে উঠে ব্যস্ত হাতে আঁচল ঠিক করলো। সাজ্জাদ নিজে নিজেই বলছে, কত বড় হয়ে গেছে, যাবার আগে আমাকে একবার বলেনি পর্যন্ত। কার অনুমতি নিয়ে তৈরি হয়েছিস তুই? কাকে বলে আজ শাড়ি পরেছিস? গিয়ে দেখ তুই, পা ভেঙে দেব তোর। চাচা চাচিও কিছু বলবে না। মেয়ে যেখানে যেতে চাই যেতে দেয়। আমার কাছে এসব চলবে না। আমি যা বলবো তোকে তাই করতে হবে। কত বড় সাহস! আয়েশা ওর কথা শুনে মনে মনে হাসছে। ভাবছে, বিয়ের আগে এত কড়াকড়ি হলে বিয়ের পর কি করবে? কখনো তো ওকে বাড়ি থেকে বের হতেই দিবে না। সবার চোখ থেকে আড়াল করে রাখবে, আর কথা না শুনলে মারবেও। যা রাগ, বাপরে! মাঝরাতে মিমের কান্নার শব্দে আয়েশার ঘুম ভেঙে গেল। উঠে বসে আশেপাশে তাকিয়ে বুঝতে পারল সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। মিমকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে গায়ে হাত দিয়ে হালকা গলায় ডাকল সে, মিম, আয় মিম। মেয়েটা ঘুমের মধ্যেই কাঁদছে। হয়তো তার মতোই স্বপ্ন দেখছে। তার স্বপ্নটা সুখ স্বপ্ন ছিল, আর মিমের স্বপ্নটা দুঃস্বপ্ন। আর হয়তো ঘুমের মধ্যেই এভাবে কাঁদছে। আয়েশা ওর গায়ে স্নেহের হাত বুলিয়ে দিল। সেই বিয়ের দিন থেকে ভাবি বলতে বলতে জান দেয় মেয়েটা। তার মতোই এই মেয়ের কপাল, পছন্দ করে একজনকে আর বিয়ে করতে হচ্ছে আরেকজনকে। আয়েশা তার মতো মিমের জীবনে হতে দিবে না। এখনো অনেক দেরি হয়নি। ইমনের সাথে কথা বলবে সে, একটা কিছু করবেই। মা যতই রাগ করুক, মিমকে সারা জীবনের জন্য কষ্ট পেতে দিবে না সে। আনিস বেঁচে থাকলে এমনটাই করত। ইমন আয়েশার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তার সাথে ভাবির দেখা করাটা সহজভাবে নিতে পারছে না সে। কাল রাতেই তো ভাবিদের বাড়ি থেকে এসেছে। কিছু বলার থাকলে তো রাতেই বলতে পারতো। আজ এভাবে দেখা করার মানে কি? ভাবি কি কিছু বুঝতে পেরেছে? টেনশন হচ্ছে ভীষণ। মিমের বিয়ের কথাটা শুনে মাথাটাও এলোমেলো হয়ে গেছে। কি করবে ভেবেই পাচ্ছে না। আয়েশাকে দেখা গেল। ইমন তাকে দেখে এগিয়ে গেল। কালো বোরখা নিকাব করা থাকলেও চিনতে ভুল হলো না। আসুন ভাবি, কফি শপে গিয়ে বসি। এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না। চলো। বসেই আয়েশা বলল, আমি যে কথাগুলো বলতে এসেছি তা বলে তাড়াতাড়ি চলে যাব। বাড়িতে কাউকে বলে আসিনি, মা চিন্তা করবেন। কফি অর্ডার? না না, কিছু খাবো না আমি। তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। কপাল ঘামতে লাগলো ইমনের। তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, জি ভাবি বলুন। আয়েশা ইমনের চোখে চোখ রেখে কোনো ভনিতা না করে সরাসরি প্রশ্ন করল, তুমি মিমকে পছন্দ করো? ভাবির মুখে এমন কথা শুনে থতমত খেয়ে গেল সে। চট করে কিছু বলতে পারল না। আয়েশা আবারও বলল, আমার কাছে সত্য বলতে কোনো ভয় নেই তো, লজ্জাও নেই। আমাকে ভাবি বলো তুমি। ফারুক যেমন ওর সব কথা আমার সাথে শেয়ার করে, তুমিও করতে পারো। বলো ইমন, তুমি মিমকে বিয়ে করতে চাও? কিন্তু ভাবি, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। আহা, যা জানতে চেয়েছি তা বলো না তুমি। মাথা নিচু করে মিনমিন গলায় ইমন বলল, হ্যাঁ ভাবি। হাঁপ ছেড়ে বাঁচল আয়েশা। তাহলে এতদিন বলনি কেন? ইমন অসহায়ভাবে ওর দিকে তাকালো। নিচের ঠোঁটে কামড় ধরে 2 সেকেন্ড সময় নিল। দম নিয়ে বলল, কিভাবে বলতাম ভাবি? মিম আমার বন্ধুর বোন, ওকে নিয়ে এসব ভাবাও তো আমার অন্যায়। তবুও আমার মন ভেবেছে। আমি সাহস করে ফারুককে বলতামও, কিন্তু মিমের মনে কি আছে তাই তো জানি না। আমি ওকে পছন্দ করি বলেই সেও কি আমাকে পছন্দ করবে? এমন তো হওয়ার না। তাছাড়া মিম যদি আমাকে পছন্দ করতো তাহলে বিয়েতে রাজি হতো না। যেহেতু বিয়ে করতে রাজি হয়েছে, এতেই বোঝা যায় ওর মনে আমার প্রতি কোনো ফিলিংস নেই। এই ছেলে এত বেশি বুঝে বসে আছে ভেবে আয়েশার হাসি পেল। এর কান টানতে ইচ্ছে করছে। নিজে নিজেই এত কিছু ভেবে নিল। আরে পাগল, তোমরা ছেলেরা কেন এত বেশি বোঝো? সবসময় 2 লাইন বেশি বুঝতে হবে না? এত কিছু না ভেবে তুমি মিমকে মনের কথা বলে দিতে পারতে। ওকে না বলতে পারলে আমাকে জানাতে, তাহলে তো এত কিছু হতো না। ইমন ভাবির কথা শুনে কিছু কিছু বুঝতে পারছে। খুশি হয়ে উঠল সে। চোখ মুখ খুশিতে ঝলমল করছে। সামনের দিকে ঝুঁকে এসে ইমন বলল, ভাবি, মিমও কি আমাকে পছন্দ করে? বলুন ভাবি, মিম আপনাকে কিছু বলেছে? বলুন না ভাবি প্লিজ। হাসলো আয়েশা। সাথে সাথে মায়ের কথা মনে করে ভয়ও লাগছে। পছন্দ করলেও কি, 2 সপ্তাহ পর ওর বিয়ে। তোমরা কেউই তো আগে কিছু বলনি, দুজনেই মনে মনে রেখেছ। এখন কিভাবে কি হবে? ভাবি প্লিজ, ভাবি আপনি এরকম বলবেন না। আপনি বললে আমি খালাম্মার সাথে কথা বলবো, ওর বিয়ে ভেঙে দিব। আপনি যা বলবেন আমি তাই করব।
ফারুক, তাকেও বলবো। ব্যস্ত হয়েও না, আমাকে ভাবতে দাও। মা তোমাকে পছন্দ করে, কিন্তু তাই বলে মেয়ের বিয়ে ভেঙে দিয়ে তোমার সাথে ওর বিয়ে দিবে, এটা ভাবা বোকামি। মা জবানে পাক্কা মানুষ, যাকে একবার কথা দিয়েছে মরে গেলেও সে কথা রাখবেন। তুমি কি, তোমার বাবা মা এলেও এখন মিমের বিয়ে ভাঙতে পারবে না। কাঁদো কাঁদো মুখ হয়ে গেল ইমনের, চোখ ছলছল করছে। ধরা গলায় বলল, তাহলে মিম আমাকে পছন্দ করে জেনেও আমি ওকে হারিয়ে ফেলবো? আমার চোখের সামনে ওকে অন্য কারো হতে দিব? ভাবি, আপনি কি কিছুই করবেন না? করব বলেই তো আজ এখানে এসেছি ভাই। তোমরা কেন যে একটু আগে ভাগে সাহস দেখালে না? মা বিনা আপত্তিতে তোমার সাথে মিমের বিয়ে দিতে রাজি হয়ে যেত, যদি তুমি ওর বিয়ে ঠিক হওয়ার আগে বলতে। উনি তোমাকে কতটা পছন্দ করেন জানোই তো। আমি কিছু জানি না ভাবি, আমাদের জন্য আপনাকে কিছু একটা করতেই হবে। আমি কি মিমের সাথে একবার কথা বলতে পারবো প্লিজ ভাবি? আচ্ছা বলবে, আগে আমাকে ভাবতে দাও। এখন মাকে রাজি করানো এক কথায় অসম্ভব কাজ। আয়েশা ভাবছে, সে তো ইমনকে কথা দিয়ে এসেছে, এখন কিভাবে কি করবে? একটা মেয়ের বিয়ে ঠিক হওয়ার পর 2 সপ্তাহ আগে বিয়ে ভেঙে দিলে সমাজেই বা সেই মেয়ের পরিবারের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? লোকে তো মেয়েটার নামেও যাতা কথা তুলবে, শান্তিতে বাঁচতেও দিবে না। উঠতে যাচ্ছিল আয়েশা, তাকে উঠে দাঁড়াতে দেখে ইমনও দাঁড়িয়েছিল। হঠাৎ সামনের টেবিলে চোখ যেতে আয়েশা ইমনের হাত ধরে বসে পড়ল, তাকেও টেনে বসালো। আয়েশার এমন কাজে অবাক হলো ইমন। ভাবি, কি হয়েছে? চুপ, আস্তে, কথা বলো না। আয়েশা বিস্ফোরিত দৃষ্টি অনুসরণ করে ইমনও ঘাড় ফিরিয়ে পেছনে দেখার চেষ্টা করলো। ফিসফিস করে বলল, ওদিকে কে ভাবি? তাকে দেখছেন? ওই ছেলেটার সাথে তো মিমের বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ? ভালো করে ছেলেটাকে দেখলো ইমন, অন্য একটা মেয়ের সাথে বসে আছে, হাসতে হাসতে কথা বলছে। ইমন উঠতেই যাচ্ছিল, আয়েশা ওর হাত চেপে ধরল। কোথায় যাচ্ছ? ওই ছেলেটা অন্য একটা মেয়ের সাথে, দেখছেন না কিভাবে হেসে মেয়েটার উপর গড়িয়ে পড়ছে? চুপ করে বসো ইমন, তুমি আমি কেউই জানি না মেয়েটাকে, হতে পারে ফ্রেন্ড বা কাজিন। তুমি আমি যেমন কফি শপে এসে বসেছি, তারাও তেমন এসেছে হয়তো। ভাবি, আপনি বুঝছেন না, ওরা বাকি সবার মতো না, দেখেই বোঝা যাচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। বোকামি করো না, বোঝা গেলেও প্রমাণ কই। ওরা কথা বলতে বলতেই ওই ছেলেটা উঠে চলে যাচ্ছে, তুমি ওদের পিছু নাও। ওরা কোথায় যায়, কি করে, দেখে এসো। ওদের পেছনে পেছনে ওরাও রাস্তায় বেরিয়ে এসেছে। ইমন বলল, ভাবি আপনি বাড়িতে যান, আমি ওদের ফলো করছি। রাতে আমি আপনার বাসায় যাব, আপনি এখন যান। তুমি কিন্তু ওদের কিছু বলতে যেও না, শুধু পিছু নেবে, দরকার পড়লে ফোনের ছবি তুলে রাখবে, আগ বাড়িয়ে কিছু করতে যাবে না। আচ্ছা। বাড়িতে এসে শাশুড়ির সামনে পড়ে গেল আয়েশা। জামিলা বারান্দাতেই বসেছিলেন। আয়েশাকে দেখে ঝাঁপিয়ে উঠে বললেন, কই গেছিলা তুমি? সারাটা দিন বাড়ির বাইরে, কি অত কাম তোমার? বোরখা খুলতে খুলতে আয়েশা ঘরের দিকে এগোলো। খবরদার, এক পা আগাইবা না, আমার কথার জবাব দিয়ে যাও। এই ভর দুপুরে কই গেছিলা? কাজ ছিল মা। কাজ? কি কাম? কার লগে গেছিলা তুমি? কার অনুমতি নিয়ে বাড়ির বাইরে পা রাখছ? বলেছি তো মা, কাজ ছিল। আমি তো সবসময় বাইরে যাই না, আজ সেরকম কাজ ছিল বলেই বেরিয়েছি। ঘরে চলে গেল আয়েশা। জামিলা বকবক করতেই থাকলেন, কত বড় সাহস, আমার মুখের উপর কথা কয়। কি অত কাম তোমার? আমারে না কইয়া একলা একলা কই গেছিলা? ঘরে গিয়া বইলে হইব না, আমার জবাব চাই। আমার পোলা বাইসা নাই বইলা যা খুশি তাই করবা? আমার বাড়িতে থাইকা এসব চলবো না। আয়েশা শাশুড়ির কথা শুনেই গেল, আর কোনো কথা বাড়ালো না সে। আয়েশা জানে মা আপনা আপনি চুপ হয়ে যাবে। সে ভাবছে ওই ছেলেটার কথা, ওর সাথে মেয়েটা কে ছিল? যদি মেয়েটা গার্লফ্রেন্ড না হয় তাহলে কি বলে বিয়ে ভাঙবে? আর যদি গার্লফ্রেন্ড হয়েও থাকে তাহলে মাকে কিভাবে বোঝাতে পারবে? রাতে ইমনের আসার পথ দেখতে দেখতে রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেললো আয়েশা। মিম দৌড়ে এলো, ফ্রিজ থেকে বরফ বের করে পুড়ে যাওয়া জায়গায় ধরে রাখলো। বলল, ধ্যান কোথায় তোমার ভাবি? হাত পুড়ে ফেললে? ইস, কতটা পুড়েছে। তুমি না। আয়েশার কানে এসবের কথা ঢুকলো না। তার একটু পরেই ইমন এসেছে। আয়েশা ওকে দেখে মার ঘরে ছুটে গিয়েছে। জামিলা বিরক্ত স্বরে বললেন, উড়াল পারতাছ কেন বউ? মাটিতে হাঁটো, আসমানে চইল না। ইমন ভাবির দিকে তাকালো, ওর মুখ দেখেই আয়েশা বুঝে গেছে কাজ হয়ে গেছে। কথা শুরু করলো ইমন। জামিলা শুনতে শুনতে অধৈর্য হয়ে উঠলেন। এসব কি কইতাছো বাবা? আমি নিজে ওই পোলার বাড়িতে যাইয়া খোঁজ খবর লইছি। খালাম্মা, একটা ছেলে বাড়িতে বাবা মার সামনে যেমন থাকে বাইরেও যে তেমনই থাকবে এমনটা তো সবসময় হয় না। দেখা গেল সে বাবা মার কাছে ভালো সেজে থাকলেও বাইরে গিয়ে অন্য রূপ নেই। মাথা নাড়ালেন জামিলা। তা ঠিক, কিন্তু বিয়ে তো ঠিক হয়ে গেছে বাবা। ঠিক হইছে, কিন্তু এখনো হয়নি। আপনি যদি সবটা জেনেও চুপ করে থাকেন, ওই ছেলের সাথে মিমের বিয়ে দেন, বিয়ের পর যদি ওর সুখ না হয়
তখন নিজেকে ক্ষমা করতে পারবেন? সত্যিই তো, সমাজের কথা ভেবে নিজের মেয়েকে আগুনে ফেলবো নাকি? ভাবির সাথে আমারও দেখা হয়েছিল, সেখানে ওই ছেলেকে দেখে ভাবি চিনতে পারে। ওর সাথে একটা মেয়েকে দেখে আমি ওদের পিছু নেই। ওদের ফলো করে যা জানতে পারলাম, মেয়ে ওটার প্রেমিকা। সে মেয়েও জানে না ছেলেটা যে মিমকে বিয়ে করতে যাচ্ছে। বিয়ের পরও দুজনের সাথেই সে সম্পর্ক রাখতে চাইবে। জামিলাকে ভাবতে দেখে আয়েশা এবার মুখ খুলল। যে ছেলেটা একটা মেয়ের সাথে সম্পর্ক থাকতেও অন্য মেয়েকে বিয়ে করতে চাইছে, সে আমাদের মিমকে ভালো রাখতে পারবে না মা। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর জামিলা বললেন, কালই আমি ওই পোলার বাপমার লগে কথা কমু। ওই চরিত্রহীন পোলার লগে আমার মায়ের বিয়া কিছুতেই দিব না। কথাটা বলেই আবার ভাবনায় পড়ে গেলেন তিনি। আনমনে বললেন, কিন্তু সবাই যে জানে আমার মিমের বিয়ে ঠিক হয়েছে, এখন বিয়ে না হলে তো লোকে আমার মায়েরে খারাপ কইব। পোলাগো দোষ তো কেউ দেখে না। কথাটা বলবে কি বলবে না ভাবতে ভাবতে ইমন বলেই ফেলল, এটাই যদি আপনার একমাত্র চিন্তার কারণ হয়ে থাকে খালাম্মা, তাহলে আমি মিমকে বিয়ে করতে রাজি। আর এতে আমার বাবা মারও আপত্তি থাকার কথা না। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে কালই আমি আমার বাবা মাকে নিয়ে আসব। একদমে সবটুকু বলে মাথা নিচু করে রইল ইমন। জামিল ঝট করে আয়েশার মুখের দিকে তাকালো, যেন আয়েশা সম্মতি দিলে তবেই তিনি কিছু বলতে পারবেন। আয়েশা মাকে চোখ দিয়ে ভরসা দিল। জামিলা বললেন, আগে ওই পোলার লগে তার বাপ মায়ের লগে কথা কই বাবা, তারপর না হয় তুমি তোমার বাবা মায়ের লইয়া আসো। পরদিন ঠিকই জামিলা ওদের খবর দিয়ে আনালেন। নিজের ছেলের অপকর্মের কথা শুনে লজ্জায় শেষ হয়ে গেলেন ওনারা। জামিলার কাছে ক্ষমা চেয়ে বললেন, মানলাম আপা, আমার ছেলে অনেক বড় একটা ভুল করেছে, কিন্তু আমি কথা দিচ্ছি ও আপনার মেয়েকে অনেক সুখে রাখবে। আপনার কথাতে কিছু হইব না আপা, বিয়েটা আপনার পোলা করব, তারে কথা দিতে হইব। দিবে, ও কথা দিবে। আপনি বিয়েটা ভাঙবেন না। শুধু সব আয়োজন শেষের দিকে, সবাইকে দাওয়াত করা শেষ হয়ে গেছে। সমাজে আমরা কেউই মুখ দেখাতে পারবো না। আপনার মেয়ের নামেও কম কথা উঠবে না। তার থেকে বরং আয়েশা দেখছে মা ওদের কথাই এসে যাচ্ছে। সে আর চুপ করে থাকতে পারল না, বড়দের মাঝে কথা বলেই উঠল, ক্ষমা করবেন, আমি আপনাদের মাঝে কথা বলছি, কিন্তু যে ছেলে বিয়ে ঠিক হওয়ার পরেও অন্য মেয়ের সাথে আগের মতোই সম্পর্ক রাখে, তাকেও সত্যিটা জানাই না, আমাদেরও না। আমরা কিভাবে ওই ছেলের হাতে আমাদের মেয়েকে তুলে দিব? বিয়ের পরেও যে সে এমন কাজ করবে না তার কোনো গ্যারান্টি আছে? আমরা জেনে শুনে আমাদের মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। বিয়ের কাজ আমাদেরও প্রায় শেষের দিকে, সেটা ভেবে যার তার হাতে মেয়ে তুলে দেওয়া যায় না। আপনাদের ছেলে যে মেয়েকে পছন্দ করে তার সাথে ওর বিয়ে দিয়ে দিন। আমরা এই বিয়ে ভেঙে দিচ্ছি, আমাদের মেয়ের নামে দুর্নাম উঠতে পারে, উঠুক। তবুও জেনে শুনে আপনার ছেলের সাথে বিয়ে দেওয়ার চেয়ে দুর্নাম সহ্য করা সহজ হবে। জামিলা আয়েশার মুখের দিকে তাকালো। এই কথাগুলো বলার মতো শক্তি পাচ্ছিলেন না তিনি। এই সময়টাতে যেন আয়েশাকেই পাশে চেয়েছিলেন তিনি। দেখলেন আপা, দেখলেন আপনার সামনে আপনার বৌমা কত বড় বড় কথা বলছে। ঠিক কইছে আমার বৌমা, সবগুলো কথা সত্য কইছে। আমাকে সিদ্ধান্ত আমার বৌমা জানাই দিছে, আপনারা অন্য জায়গায় ছেলের বিয়ে করান, আমার মেয়ে দিব না। সমাজের লোকের কথা চিন্তা কইরা নিজের মায়ারে অন্ধকারে ঠেলে দিতে পারুম না, মাফ করবেন আপা। ইমন তার বাবা মাকে নিয়ে এসেছে। জামিলা, ফারুক ইমনের বাবা মার সামনে বসে আছে। ইমন তার বোনকে পছন্দ করে, এটা শুনে ফারুকও খুশি হয়েছে, কারণ ইমন তার বন্ধু। খুব কাছ থেকে দেখেছে সে ইমনকে। মিমের জন্য ইমনের থেকে ভালো ছেলে খুঁজে পাওয়া যেত না। এসব ঘটনা মিম এখনও বিশ্বাস করতে পারছে না। বারবার সে আয়েশাকে জিজ্ঞেস করছে, ভাবি আমি স্বপ্ন দেখছি না তো? ভাবি তুমি আমাকে একটা চিমটি কাটো না প্লিজ। আয়েশা হেসে বলল, এখনই দেখছি মাথা খারাপ হয়ে গেছে, বিয়ের পর তো খুশিতে পাগল হয়ে যাবে। আমার সত্যিই বিশ্বাস হচ্ছে না ভাবি। কালও তো ভাবছিলাম কিভাবে অন্য কাউকে বিয়ে করব আমি। মন থেকে চেয়েছ, তাই আল্লাহ তোমাকে ফিরিয়ে দেননি। ইমনকে ঠিকই তোমার করে দিয়েছেন। আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তা করব, কিন্তু ভাবি তুমি যদি আমার মনের কথা না বুঝতে তাহলে এসব হতো না। মা তো আমাকে ওই ছেলের সাথেই বিয়ে দিত। আয়েশা এ ঘরে এসে শাশুড়ির পাশে দাঁড়ালো। আয়েশার দিকে তাকিয়ে জামিলা কথা শুরু করলেন, আমার মেয়ের কপাল, তাই তো বিয়ের আগে সত্য সামনে আইছে, নইলে কি যে হইতো। ইমনের মা বলল, এই জন্য আমি আজকালকার ছেলেমেয়েদের বিশ্বাস করতে পারি না। কিন্তু মিমকে আমাদের অনেক পছন্দ, ভুল আমাদেরই হয়েছে। ছেলের পছন্দের কথা জানার আগে আমাদেরই বিয়ের প্রস্তাব দেওয়া উচিত ছিল। জামিলা হাসলেন। ওনার এই মেয়ে এত ভাগ্য নিয়ে দুনিয়ায় এসেছে জানা ছিল না। কথায় কথায় উনি মেয়েকে কত কিছু বলে খোঁটা দিয়েছেন। তার এই মেয়েকে ঘরের বউ করার জন্য মানুষ পাগল। ইমনের বাবা বললেন, আপনারা আগে যে সময় ঠিক করেছিলেন আমরা সেই সময় মিমকে আমাদের ছেলের বউ করে নিয়ে যেতে চাই, নতুন করে আর আয়োজন না। বারান্দা থেকে জানালা দিয়ে উঁকি দিল মিম। ইমনের চোখে চোখ পড়তে হেসে ফেলে লজ্জায় লাল হয়ে দৌড় দিল। কতক্ষণ ইতস্ত করে ইমনের মা বললেন,
ছেলের বিয়ের কথা তো পাকাপাকি করে ফেললাম। আপা, এখন আমাদের একটা দাবি আছে, যদি আপনি কিছু মনে না করেন তাহলে বলতে পারি। জামিলার মুখ থেকে হাসি সরে গেল। চট করে আয়েশার দিকে তাকালেন তিনি। ইমনের মা ব্যাপারটা বুঝতে পেরে বললেন, না না, আমাদের কোনো চাওয়া নেই, অন্যায় কোনো দাবি করব না আমরা। আসলে আমার নিজেরও একটা মেয়ে আছে, ইমনের 2 বছরের ছোট। ওর জন্য ছেলে দেখছিলাম আমরা। জানেনই তো এই যুগে ভালো ছেলে পাওয়া মুশকিল। তার উপর মিমের সাথে এই ঘটনার পর তো আমি আরও ভয় পেয়ে গিয়েছি। তাই আপা, মেয়ের মা হয়ে আমাকেই বলতে হচ্ছে, আপনার ছেলে ফারুককে আমাদের ভীষণ পছন্দ। আমি ফারুককে আমাদের মেয়ের জামাই করতে চাই। আপনি কোনো আপত্তি করবেন না? ফারুক একবার মার দিকে একবার ভাবির দিকে তাকালো। আয়েশা হেসেই ফেলল। জামিলা হতবুদ্ধি। একসাথে এতগুলো খুশির খবর শুনবেন ভাবতেই পারেননি তিনি। ইমনের মা আগের মতোই বলেছে। ইমনকে জিজ্ঞেস করেছিলাম আমি, ও বলেছে ফারুক কাউকে পছন্দ করে না, আপনারাও ওর জন্য যাকে পছন্দ করবেন তাকেই বিয়ে করবে। সে কারণে কথাটা বলতে সাহস পেয়েছি। নইলে ছেলে মেয়েদের আগে থেকেই পছন্দ থাকলে কিছু করারই থাকে না। আমার মেয়েকে তো দেখেছেন আপনারা। ফারুক কেমন একটা অস্বস্তিতে কারোর দিকে তাকাতে পারছে না। ইমন ওর কাঁধে হাত রেখে বলল, কিরে, এত লজ্জা পাচ্ছিস কেন? হ্যাঁ, এখনো তো বোনের জামাই হোসনি। বিয়ের পর না হয় লজ্জা পাস, এখনো আমরা শুধু বন্ধুই আছি। ফারুক ওর দিকে তাকালো। ইমন ওর অস্বস্তি বুঝতে পেরে বলল, আমার বোনকে পছন্দ না তোর? ইমন, আমি সেভাবে কোনোদিন ভেবে দেখিনি তোর বোনকে ওই চোখে। মানে আমি ওর শালা, আমাকে লজ্জা দিচ্ছিস তুই। তোর বোনকে আমি ওই নজরে দেখেছি, তুই আমার বোনকে দেখিসনি। এটা জানিয়ে আমাকে ছোট করছিস শালা। অসহায়ভাবে ফারুক বলল, তোকে ছোট করব আমি? তাহলে ওসব বলছিস কেন? আমি জানি আমার বোনকে তুই অনেক সুখে রাখবি। তোর তো কোনো গার্লফ্রেন্ডও নেই, এমনকি তোর কোনো ক্রাশও নেই। আমার বোন অনেক লাকি, তোর সব ভালোবাসা ও একাই পাবে। লজ্জা পেল ফারুক। হেসে ফেলে ইমন বলল, আহা শালা দুলাভাই, আমরা মেয়েদের মতো লজ্জা পাই। নির্ধারিত সময়ে ইমন আর মিমের বিয়ে ঠিক হলো। এটাও ঠিক হলো, ওদের বিয়ের 2 মাস পরেই ফারুক আর দিয়ার বিয়ে হবে। বাড়িতে একসাথে 2টো বিয়ে। আয়েশার যে কত খুশি লাগছে তা সে বলে বোঝাতে পারবে না। ওরা চলে গেল। জামিলা একা বসে আছেন দেখে আয়েশা কাছে এসে দাঁড়ালো। ডাকলো, মা। কও, ঘুমাবেন না? আইজ আর ঘুম আইব না রে মা। কতদিন পর শাশুড়ির মুখে মা ডাক শুনে মন ভরে গেল আয়েশার। তিনি শেষ কবে মা ডেকে কথা বলেছিলেন আয়েশার মনে নেই। জামিলা আয়েশাকে বসতে ইশারা করলেন। আমার বিশ্বাসই হইতাছে না, আমার মাইয়া পোলার দুজনেরই বিয়ে ঠিক হয়ে গেছে। মাইয়াটার জীবন বাঁচাই দিলা। আমি তো ভণ্ড এক পোলার লগে ওর বিয়ে দিতে চাইছিলাম। একটু থামলেন তিনি। ওনার চোখে মুখে চাপা হাসি। ফারুক, ওরে নিয়ে আমার চিন্তা ছিল, আজ সে চিন্তাও দূর হইল। মাইয়ার মা নিজেই আমার পোলারে পছন্দ করছে। ওরে আমি অপদার্থ কইতাম। আমার এই অপদার্থ পোলা। গলা ভারী হয়ে আসছে ওনার, বেশি খুশিতে যেমনটা হয়। আয়েশা চুপ করে শাশুড়ির খুশি দেখছে। বড় ছেলে মারা যাওয়ার পর থেকে মানুষটা হাসতেই ভুলে গিয়েছিলেন। কারোর সাথে ভালো করে 2টা কথা বলতেন না। এত খুশি তো কখনো হতেনও না। সবার প্রতি মনের মধ্যে রাগ ধরে রাখত। আজ কত খুশি দেখাচ্ছে। হঠাৎ করে আঁচল দিয়ে চোখ মুছলেন উনি। আয়েশা অবাক হলো। মা খুশিতে কাঁদছে নাকি অন্য কারণে? আমার আনিস। বলতে বলতে টপ করে আরো 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কান্নামাখা গলায় উনি বলে চললেন, আনিস বাইচা থাকলে আজ ওর চাইতে বেশি কেউ খুশি হইতো না রে মা, কেউ না। ভাই বোনের লাইগা জীবন দিত। মিমরে সারাদিন কোলে রাখবো। আমি ফারুকরে মারলে বকলে আমার লগে রাগ করতো। ওর ভাই বোনেরে কিচ্ছু কইতে পারুম না। বড় ছেলের কথা মনে পড়ায় বাকি সব সুখ ভুলে গেলেন তিনি। ছেলের জন্য বুক ভাঙা কান্না করছেন। সেই ভাই বোনেরই বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমার আনিস নাই। ওরে আল্লাহ আমার কাছ থেকে নিয়ে গেছে। আমারে রাইখা আমার পোলারের নিয়ে গেছে। আমি কেন বাইসা আছি? আমারে আল্লাহ কেন দেখল না? আয়েশার মায়ের সামনে বসে থাকতে পারল না। মুখ চেপে ধরে সে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। নিজের ঘরে এসে দরজা লাগিয়ে কাঁদতে লাগলো। এই 2 বছরে আনিসকে সে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। এই লোকটাকে সে ভালোবাসত না, বিয়ে করতে চেয়েছিল না। কিন্তু বিয়ের পর এই লোকের ভালোবাসা, ওর খেয়াল রাখা, ওর প্রতি সম্মান দেখে বেশি দিন দূরেও থাকতে পারল না। সেও মন থেকে স্বামীকে ভালোবাসতে শুরু করলো। আনিস মারা যাওয়ার পরে মনে হয়েছিল সে হয়তো আর বেঁচে থাকতে পারবে না, কিন্তু বাঁচতে হলো। দুঃখ লুকিয়ে হাসি মুখে আনিসের দিয়ে যাওয়া দায়িত্ব পালন করতে থাকলো। সে থেকে দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। ওই ঘরে মাকে কাঁদতে দেখে মিম এসে ভাবির ঘরের দরজা ধাক্কাতে লাগলো। ভাবি, ও ভাবি, দরজা খোলো না। অনেক ডাকাডাকির পর চোখ মুছে আয়েশা দরজা খুলে দিল।
ওকে দেখে মিমের কিছু বুঝতে আর বাকি রইল না। সে এখন ছোট না। আয়েশার লাল লাল ফোলা চোখ দেখে বুঝেই নিয়েছে ভাইয়ের কথা মনে পড়ায় মার মতো করে কাঁদছে। কিছু না বলে ভাবিকে জড়িয়ে ধরল মিম। আয়েশাও মিমের প্রশ্রয় পেয়ে হো হো করে কেঁদে উঠল। পিঠে হাত বুলিয়ে দিয়ে কিছু বলতে বলতে মিমও কেঁদে ফেলল। ভাইকে সেও সবচেয়ে বেশি মিস করে। ভাইয়া তো তাকে সবচেয়ে বেশি ভালোবাসত। মা যখন ভাবিকে কথা শোনায় তখনও মিম ভাইয়ের কথা মনে করে আড়ালে গিয়ে কাঁদে। ছোট ভাইয়া যখন তার জন্য কিছু নিয়ে আসে সেটা দেখেও মিম বড় ভাইয়ের কথা মনে করে কাঁদে। সে সময়টাতে একা থাকে, তখনও ভাইয়ের কথা ভীষণ মনে পড়ে। ওই ছেলের সাথে বিয়ে ঠিক হওয়ার পরেও ভাইয়ের কথা মনে করে মিম কেঁদেছে। ভাইয়া থাকলে হয়তো এসবের কিছুই হতো না। 2 সপ্তাহ পর বিয়ের সকল কাজ শেষ হয়েছে। একটু আগে কবুল বলে দুজনকে স্বামী স্ত্রী রূপে গ্রহণ করেছে। আয়েশা সবকিছু থেকে নিজেকে দূরে দূরে রেখেছে। তাদের চারপাশের মানুষ বলে বিয়ের কাজে বিধবাদের হাত দিতে নেই, অমঙ্গল হয়। মিমের ক্ষেত্রে আয়েশা এই কথাটি মেনেছে, কোনো কাজেই নিজে হাত লাগায়নি। তবে অন্যকে দিয়ে সবটা ঠিকঠাকভাবে করিয়ে নিয়েছে। জামিলাও দেখেছে। জামিলা দেখেও কিছু বলেনি, কারণ এই কথা তিনিও মানেন। কিন্তু তার মন সায় দিতে চায় না। এই মেয়ের দ্বারা আর যাই হোক কারো খারাপ হবে না, এই মেয়ে যে কারো অমঙ্গল ডেকে আনবে না। তবু 10 জনের মুখের কথা। মিমকে গাড়িতে তুলে দেওয়ার সময় সবাই পাশে ছিল, আয়েশা শুধু একটু দূরে দাঁড়িয়েছিল। মিম মাকে ভাইয়াকে ধরে অনেকক্ষণ কাঁদল। শেষে ভাবিকে দেখতে না পেয়ে অস্থির হয়ে উঠল। ফুপাতে ফুপাতে বলল, ভাবি, ভাবি কোথায় মা? ভাইয়া, ভাবি কোথায়? ভাবি আমার কাছে আসছে না কেন? তোমরা ভাবিকে আমার কাছে আসতে বলো, নইলে আমি কোথাও যাব না। জামিলা আয়েশাকে ডাকলেন। মিম ছুটে গিয়ে আয়েশার বুকে পড়ল, পাগলের মতো কাঁদতে লাগলো। তুমি আমার বিদায়ের সময় আমার পাশে থাকবে না ভাবি? তুমি কেন নিজেকে আমার থেকে দূরে রেখেছ? আমি লোকের কথা মানি না। তুমি আমার পাশে না থাকলেই বরং আমার সাথে খারাপ কিছু হয়ে যেতে পারে। তুমি পাশে থাকলে আমার কিছুই হবে না। তুমি হতেই দিবে না। আয়েশা ওর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। কাঁদছো কেন তুমি? এই পাগলি মেয়ে, আজ কি তোমার কান্না করার দিন? সারাটা দিন তুমি কেন আমার কাছে এলে না? তোমার জন্যই তো আমি সব পেয়েছি। তুমি না থাকলে আমার সব শেষ হয়ে যেত। তবুও তুমি। কান্নার কারণে কথা বলতে পারছে না মিম। সবাই ওদের দিকে তাকিয়ে আছে দেখে আয়েশা চোখ মুছে মিমকে সোজা করে দাঁড় করালো। ওর চোখ মুছে দিয়ে বলল, একদম কাঁদবে না। আমার কথা না শুনে আরেক ফোঁটা চোখের পানি ফেললে খুব খারাপ হয়ে যাবে। ইমনকে গেটে দাঁড় করিয়ে রেখে বেচারাকে কষ্ট দিচ্ছ? তুমি তো একবারের জন্য চলে যাচ্ছ না, তাহলে এত কান্না কিসের? আমিও তো একদিন তোমাদের বাড়িতে এসেছিলাম। কই, তোমার মতো অত কাঁদিনি তো। মিমকে গাড়িতে তুলে বিদায় করে দিয়ে আয়েশা এসে নিজের ঘরে ঢুকলো। জামিলা বারান্দায় বসে পড়েছেন। ফারুক কোথায় যেন বেরিয়ে গেল। সময় কাটতে লাগলো। সবকিছু আগের মতোই চলছে। মিম তার শ্বশুরবাড়িতে আছে 2 সপ্তাহ হবে। সেদিনও ইমনের সাথে এসে ঘুরে গেছে। শ্বশুরবাড়িতে গিয়ে সে নিজের বাড়িকে মিস করে খুব। ভাবি, মা, ভাইয়া, আয়েশা তাকে বুঝিয়ে বলেছে, পাগলি বোন আমার, আমাদের মিস করলেও তোমাকে এখন ওখানেই থাকতে হবে। বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ি হয় নিজের বাড়ি, নিজের বাড়ি হয়ে যায় পরের বাড়ি। আমাকে দেখো না, কয়দিন গিয়ে থাকতে পারি, 2 দিন থেকে আবারও ছুটে আসি এখানে। কেন আসি? কারণ আমার কাছে এখন এটাই আমার আসল ঠিকানা। মিম মুখ কোমর করে বলল, কিন্তু ভাবি, তোমাদের ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। আমার ও বাড়িতে ভালো লাগে না। এটা বললে কি হবে? ইমন আছে তো তোমার সাথে, ওর সাথে তোমার সব কথা শেয়ার করবে। তোমার শাশুড়িও তো ভালো মানুষ, ওনাকে নিজের মায়ের মতো করে ভালোবাসবে। তাহলে দেখবে উনিও তোমাকে নিজের মেয়ের মতো করে আদর করবে। ও বাড়ির সবাই ভালো ভাবি, সবাই আমাকে ভালোবাসে। ইমন, আমার শ্বশুর শাশুড়ি, দিয়া, সবাই আমার অনেক খেয়াল রাখে। তাহলে সমস্যা কি? আয়েশার হাত ধরে মাথা নিচু করে মিম বলল, ওখানে তুমি নেই। তোমার মতো করে কেউ আমাকে বোঝায় না। যখন তখন তোমাকে জড়িয়ে ধরতে পারি না। আয়েশা স্তব্ধ হয়ে বসে রইল। এই মেয়েটা তাকে এত ভালোবাসে, নিজের মা ভাইয়ের থেকেও তাকে ভালোবাসে। মিম বলে যাচ্ছে, তার উপর আমার চিন্তা হয়, মা তো তোমার সাথে সবসময় ঝগড়া করে, কখনো ভালোভাবে কথা বলে না। আমি এখানে থাকলে তো মাকে চুপ করাতে পারি, নইলে তো মা বকবক করতেই থাকে। বহু কষ্টে চোখের জল আটকে রাখলো আয়েশা। হালকা গলায় বলল, মা আমার সাথে কেন এমন ব্যবহার করে জানো? আমি যেন ওনার কথা সহ্য করতে না পেরে ওনার উপর রাগ করে এই বাড়ি থেকে চলে যাই। বাবা মার কাছে গেলে ওনারা আবার আমার বিয়ে দিবেন। আমি আবার নতুন করে জীবন শুরু করব, সংসারী হব, স্বামী ছেলে মেয়ে নিয়ে সুখে থাকব। মা এটাই চান। মা এই কথা কখনো সরাসরি বলতে পারেন না, তাই আমার সাথে ওই রকম বাজে আচরণ করেন। চোখ বড় বড় করে অবাক হয়ে চেয়ে রইল মিম। মা আমাকে সুখী দেখতে চান বলেই আমাকে কষ্ট দেন।
কিন্তু বিশ্বাস করো, ওনার আচরণে আমি একটুও কষ্ট পাই না, বরং মানুষটার জন্য আরও বেশি মায়া লাগে। আমাকে কাছে রাখার ইচ্ছে থাকলেও আবার জোর করে দূরে সরিয়ে দেওয়ারও ক্ষমতা নেই। মিম বুঝল, মেয়ে হয়ে সে মায়ের মন বুঝতে না পারলেও ভাবি ঠিকই বুঝেছে। এতদিন সে শুধু মায়ের উপর বিরক্ত হয়ে এসেছে। মা তো ভাবে সুখের কথা ভেবেই বাপের বাড়িতে পাঠিয়ে দিতে চেয়েছে। ভাবি এখানে থাকলে বাকি জীবনটা বিধবা বেশেই পার করে দিতে হবে, আর বিয়ে করবে না। মা কতদিনই বা বেঁচে থাকবে? ছোট ভাইয়া বিয়ে করলে তারও সংসার হবে, সে তো বিয়ে করে অন্যের বাড়ি চলেই গেছে। ভাবির তখন কেউ থাকবে না, একা হয়ে পড়বে পুরোপুরি। ভাইয়ের স্মৃতি আগলে ধরে সারাটা জীবন কাটানো মুশকিল হয়ে যাবে। শেষ বয়সে কাউকে না কাউকে পাশে লাগবেই। মিমের বিয়ের 1 মাস হয়ে গেছে। আয়েশা বড় চাচাকে দেখতে বাবার বাড়ি গেছে। মাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই মিম ইমনকে বলে একাই চলে এসেছে। জামিলা ঘরে শুয়েছিলেন। মিম এসে ঘরে ঢুকলো, ডাকলো, মা। মিমের গলা পেয়ে উঠে বসলেন তিনি। ব্যস্ত হয়ে বললেন, কখন আইলি তুই? জামাই কই? এই ভর দুপুরে কেন আইলি মা? এই সময় কোথাও যাওয়া ঠিক না। নতুন নতুন বিয়া তোর, খারাপ বাতাস লাগবো। মার পাশে বসে মিম বলল, তুমি কেমন আছো মা? আমি তো ভালাই আছি। আমার আবার কি হইব? কিছু না, কাল রাতে খারাপ একটা স্বপ্ন দেখেছি, তখন থেকেই মনটা কেমন করছিল। জামাই কই? ও আসেনি, কাজ আছে, রাতে আসবে বলেছে। হায় হায়, একলা আইসস তুই? কি সর্বনাশা কাণ্ড! অত অস্থির হয়েও না তো। আব্বা আম্মাকে বলে এসেছি, ইমন বলেছিল দিয়াকে নিয়ে আসবে, কিন্তু আম্মা দেয়নি। বিয়ের আগে নাকি স্বামীর বাড়ি যেতে নাই। আব্বা গাড়িতে তুলে দিয়েছে। আমাদের গেটের সামনে এসে নেমেছি। হাঁপ ছেড়ে বাঁচলেন যেন তিনি। ও আশপাশে তাকিয়ে মিম বলল, ভাবি কই? দেখতে পাচ্ছি না যে। সকালে ওর ভাই আইসা নিয়ে গেছে। চাচার নাকি অবস্থা খারাপ। কিছুক্ষণ চুপ করে থাকলো মিম, তারপর বলল, মা, তুমি ভাবির বিয়ে দিতে পারো না? ভাবির জন্য আমার অনেক চিন্তা হয়। কেউ তো নেই ওর বাবা মাই বা কতদিন বেঁচে থাকবে? তারপর ভাইয়েরা কি বোনকে সারা জীবন দেখবে? তুমিও তো সবসময় থাকবে না। এই সংসারে কি নিয়ে পড়ে থাকবে ভাবি? ওর তো বাচ্চা কাচ্চাও নেই। জামিলা মেয়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। বিয়ের পর কি মেয়েটা সত্যিই বড় হয়ে গেছে? জীবন সম্পর্কে বুঝতে শিখেছে? আগে তো ভাবির বিয়ের কথা শুনতেই পারত না। এই নিয়ে জামিলার সাথে যুদ্ধ বাঁধিয়ে দিত। এখন নিজেই বলছে ভাবির বিয়ে দাও। দীর্ঘশ্বাস ফেলে জামিলা বললেন, এই মাইয়া আমার বাড়িতে মরব, তবুও যাইব না। কত কথা, কত খোটা, কত ভাবে কত কিছু কইরা দেখলাম, গেল না তো। আমি তো মুখের উপর কইতেও পারি না। যতই হোক আমার আনিসের বউ তো। মা হইয়া কেমনে কমু আমি? তুমি একটা ভালো ছেলে দেখে যেভাবে হোক ভাবির বিয়ে দাও। নিজের সাথে যেন কথা বলছেন এমনভাবে জামিলা বললেন। বিয়ার সময় এই মাইয়ারে 2 চোখে দেখতে পারতাম না আমি। কেটা জানি কইছিল ওর বড় চাচার পোলার লগে নাকি এর লাইন আছে। আমিও বিশ্বাস করছি। সেই থাইকায় ওরে দেখলে মনে হইছে একদিন না একদিন এই মাইয়া আমার আনিসরে ফালাইয়া চলে যাইব। ভয় হইতো সত্যি যদি আমার সহজ সরল পোলাডার কপালে এমন কিছু ঘটে। বিয়ার 2 মাসের মাথায় আনিস চলে গেল। 1 মাস দেখলাম, 2 মাস দেখলাম। মনে মনে ভাবতাম এই বুঝি ওই পোলা আইব, আর আয়েশা ওর হাত ধইরা চইলা যাইব। দেখতে দেখতে 1 বছর গেল। ওই পোলা আইব তো দূর, আয়েশাই বাপের বাড়ি যাওয়া কমায় দিল। 2 বছরের মাথায় ওর বাপ মা নিতে আইল, ও গেল না। বাপ মারে ফিরাইয়া দিল। ওর উপর আন্দাজে সন্দেহ করছি। প্রথম কয়টা দিন ওর চোখের দিকে তাকাইতে পারি নাই, নিজেরে ছোট মনে হয়েছে। যখন বুঝলাম এই মাইয়ার মন আসমানের সমান, তখন ভাবলাম এ কেন আমার কাছে পইড়া থাকবো, ওরে কি দিতে পারুম আমি। তখন শুরু করলাম। প্রতিটা দিন আমার তিতা কথা সহ্য করলো, যা তাই কইছি। কোনো দিন উত্তর দেয় নাই, আমার উপর বিরক্তও হয় নাই। তুই নিজের মাইয়া হইয়া ঝগড়া করছস, ও করে নাই। ও আমার কষ্ট বুঝেছে, আমি কেন এমন করি এইটাও বুঝছে। ওই মাইয়ারা নিজের থাইকা দূরে সরানোর সাধ্য আমার নাই, আবার কাছে রাখার মতো উপায়ও নাই। ওর সারাটা জীবন পইড়ে আছে, আমি ওরে কিছুই দিতে পারব না। এই কথা বলে ঝরঝর করে জামিলার চোখ বেয়ে পানি পড়ছে। রাতের রান্না মিম নিজেই সেরেছে। মায়ের পাশে বসে সে বলল, ভাবির ওই ভাইটা এখনো বিয়ে করেনি মা। হঠাৎ এই কথা বুঝতে পারলেন না তিনি। কোন ভাই? যে বিয়ের আগে ভাবিকে পছন্দ করত, এখনো করে? এখনো করে, তাই তো বিয়ে করেনি। জামিলার চোখ দুটো চকচক করে উঠল। ওই পোলা এখন কই আছে? আর্মিতে চাকরি করে। আর্মি? ভালো। ও সত্যি বিয়ে করে নাই? না মা, সে এখনো ভাবির অপেক্ষাতেই বসে আছে। যে তোমার কানে কুটনামি করছিল সে ঠিকই বলেছিল, ছেলেটা সত্যি ভাবিকে পছন্দ করে।
ভাবি করতো নাকি জানি না, করলে হয়তো এত তাড়াতাড়ি সব ভুলে গিয়ে ভাইয়ের সাথে সংসার করতে পারতো না। আর ভাইয়ের সাথে 2 মাসের সংসারের স্মৃতি আঁকড়ে ধরে 2 বছর এখানে পড়ে থাকতে পারতো না। কবে ওই ছেলের কাছে চলে যেত। ওই পোলার চাওয়াতে জোর আসিল, তাই আল্লাহ ওরে আর একটা সুযোগ দিছে। আমার আনিস তো দুনিয়ায় নাই। ওই পোলার হাতে আমি আমার বৌমারে তুলে দিমু, মন থাইকা দুজনরে দোয়া কইরা যামু। আল্লাহ যেন ওদের 2 জনরে শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে রাখে। মায়ের দোয়া আল্লাহ ফিরাই দিব না। মায়াটা দুনিয়া থাইকাই একটু সুখ কইরা যাক, তাই হবে মা। আল্লাহ ভাবিকে আর কষ্ট দিবেন না, আর পরীক্ষাও নেবেন না ওর। 2টা বছর তো পরীক্ষা দিয়েই যাচ্ছে। মা, তুই ওই পোলার লগে আমার কথা কইয়া দে। দেব মা, দেব। তুমি শুধু ভাবিকে মানিয়ে নিও। ভাবির সুখের দিনের কথা ভেবে মিমের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। এদিকে সাজ্জাদ তার বাবার অসুস্থতার খবর পেয়ে ছুটে এসেছে। যতই বাবার উপর রাগ করে থাকুক, তবুও তো বাবা। রেগে থাকলেও ভালোবাসা কমে যায়নি। রাতে যখন মা বলেছে, তোর বাবা ভালো নেই, তুই বাড়ি আয় বাবা, শেষবারের মতো বাবাকে দেখে যা। মানুষটা শুধু তোর কথাই বলে যাচ্ছে। তোকে দেখে মরতে না পারলে মরেও শান্তি পাবে না। বাবারে, ক্ষমা করে দে মানুষটাকে। আর কত শাস্তি দিবি অসুস্থ মানুষটাকে? সাজ্জাদ তখন কি বলবে বুঝতে পারছিল না। তার মনে হতে লাগলো মাথার উপর থেকে বাবা নামের ছায়াটা সরে যাচ্ছে। আমি আসছি মা, আজ রাতের মধ্যেই আসছি। সত্যি সত্যি রাতে এসেছে সে। আয়েশা সন্ধ্যায় চলে গেছে। বাবা সাজ্জাদকে দেখে হো হো করে কেঁদে ফেললেন। বাবার চোখে পানি দেখে সব রাগ ঝেড়ে ফেলে বাবার কাছে ছুটে গেল। বাবার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, চিন্তা করবেন না আব্বা, আপনি আবার আগের মতো ঠিক হয়ে যাবেন, কিছু হবে না আপনার। আমি জানি বাবা, আমার সময় শেষ হয়ে আসছে, আমি আর বাঁচব না। সাজ্জাদ বাবার হাতে মৃদু চাপ দিল। শেষবারের মতো তোর কাছে ক্ষমা চাওয়ার জন্যই আল্লাহ দম রেখেছে। এইসব বলবেন না আব্বা, ছেলের কাছে বাবা কখনো ক্ষমা চায়? তাহলে তুই কথা দে বাবা, আমার কথা মতো আয়েশাকে বিয়ে করবি তুই। বাবার কথা শুনে থমকে বসে রইল সাজ্জাদ। একটু সময় পরে বলল, এটা সম্ভব না আব্বা। উত্তেজিত হয়ে বাবা বললেন, কেন সম্ভব না? আগের মতো কিছুই নেই, সময়ের সাথে সবকিছু পাল্টেছে। বাবা আবার কাঁদতে লাগলেন। উঠে বসতে চাইলেন তিনি। সাজ্জাদ ওনাকে ধরে বসিয়ে দিল। তুই এখনো আমার উপর রাগ করে আছিস। আমি জানি আমি ভুল করেছি, সেই ভুলের কি ক্ষমা নেই? তুই কি আমাকে কোনোদিনও ক্ষমা করবি না? এই অপরাধ বোধ নিয়েই আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে? জেদ কেন করছেন আব্বা? জেদ তো তুই করছিস। 2টা বছর বাড়িতে আসিসনি, কয়দিন আগেও যাও এলি, আমার সাথে কথা বললি না। তোর সামনে বিয়ের কথা তোলা যায় না, রেগে যাস তুই। এখন তো আমি আয়েশাকে নিজের ঘরের বউ বানাতে চাইছি, তবুও তুই আপত্তি করছিস। তোর পায়ে ধরে ক্ষমা চাইলে তবেই কি ক্ষমা করবি? বাবাকে অস্থির দেখে হালকা গলায় সাজ্জাদ বলল, আমি আপনার কথা রাখতে চাইলেও আয়েশা রাজি হবে না। ওকে রাজি করানোর দায়িত্ব আমার। আমার কথা তোদের দুজনকেই রাখতে হবে, নইলে আমি শান্তিতে মরতেও পারবো না। দেখতে দেখতে ফারুকের বিয়ের দিনও এগিয়ে আসছে। জামিলা, আয়েশা, মিম, ইমন, ফারুক ওদের সবাইকে একসাথে বিয়ের কেনাকাটা করতে পাঠিয়েছেন। তিনি যখন বাড়িতে একা থাকেন তখন আয়েশার বাবা মা সহ সাজ্জাদের বাবা মাও আসেন। উনি প্রথমে ভেবেছিলেন ওনারা হয়তো আয়েশাকে দেখতে এসেছেন, কিন্তু সাজ্জাদের বাবার মুখে যখন নিজের ছেলের সাথে আয়েশার বিয়ের প্রস্তাব পেলেন তখন থম মেরে কয়েক মুহূর্ত বসে রইলেন। এই ব্যাপারে কথা বলার জন্য ফারুকের বিয়ের পরে তিনি নিজেই যেতেন। তার আগেই আজ ওনারা চলে এলেন। সাজ্জাদের বাবা বললেন, মেয়ে আমাদের থাকলেও এখনও আপনার বাড়ির বউ। আপনার ছেলে এই দুনিয়ায় না থাকলেও আয়েশা ওর স্ত্রী পরিচয়ে আছে এতদিন ধরে। জামিলা বুঝতে পারলেন তার অস্বস্তি লাগছে। মেয়েটা তার থেকে দূরে সরে চলে যাবে ভাবতেই যেন বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। মনের ভাব মুখে ফুটতে না দিয়ে তিনি ওনাদের সব কথা শুনছেন। আপনার কাছে আমি আমাদের মেয়েকে চাই আপা, আয়েশাকে আমি আমার ছেলের জন্য চাই। সাজ্জাদের মা বললেন, আপনি চান না আয়েশা আবার বিয়ে করুক, ওর সংসার হোক, স্বামী স্ত্রী নিয়ে ও সুখে থাকুক? চান না বলুন? আমার থাইকা বেশি কে চাইব? ছেলেটা মরার 2 বছর হইল। এই মাইয়া আমার চোখের দিকে চাইয়া একটা কথাও কয় নাই আজ পর্যন্ত। ওর কোনো শত্রু তো ওর খারাপ চাইব না। আয়েশার মা বললেন, আয়েশা এখন আমাদের থেকে আপনার কথা বেশি শোনে। আমরা অনেক বুঝিয়েছি, ও বুঝতে চায় না। এখন আপনি ওকে বোঝাতে পারেন। ওর জীবনটা এভাবে চলতে পারে না। আমরা কতদিনই বা বাঁচব? তখন ওকে কে দেখবে? দীর্ঘশ্বাস ফেলে জামিলা বললেন, ওরে রাজি করানোর দায়িত্ব আমার। আমার পোলার বউরে আমি আমার বাড়ি থাইকা তুইলা দিমু। আপনারা বিয়ের আয়োজন করতে থাকুন। শাশুড়ির কথা শুনে আয়েশার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। মা এইসব কি বলছে?
তার আবার বিয়ে দিবে মানে? কার সাথে দিবে? আমি কিছু জানি না, আমি ঠিক করছি তোমারে বিয়া দিমু। কেন পাগলামি করছেন মা? পাগলামি তুমি করতাছ। কয়দিন আমার বাড়িতে থাকবা তুমি? কি আছে এখানে তোমার? জামাই নাই, ছেলেপুলে নাই, সারা জীবন কি নিয়ে থাকবা? আপনারা আছেন তো। জামিলার এবার রাগ উঠে যাচ্ছে। মেয়েটা কোনো কথাই শুনতে চাইছে না। ঝাঁপিয়ে উঠে তিনি বললেন, মুখে মুখে তর্ক কইরো না, ঢং দিয়ে জীবন চলব না। আমি মইরা গেলে ফারুকের বউ তোমার এই সংসারে কেন সহ্য করব? মিম তোমারে দেখবার পারবো? তোমার ভাইয়ারা কতদিন দেখবো তোমারে? আমি যা কইতাছি তাই করতে হইব, নইলে আমি বিষ খাইয়া জীবন দিয়ে দিমু। আর সহ্য হয় না আমার। আয়েশা চুপ করে আছে। মিম বলল, ভাবি তুমি কেন বুঝতে চাইছো না? মা তোমার ভালোর জন্যই তো বলছে। রাজি হয়ে যাও ভাবি, আর না করো না। বিড়বিড় করে জামিলা বলছেন, আমার পোলার হাত ধইরা এ বাড়িতে আইছিল, এখন আমার সামনে বিধবা বেশে ঘুরে। মা হইয়া কেমনে সহ্য করি আমি তা আমিই জানি। ওরে দেখলে আমার আনিসের কথা মনে হয়। মায়ের চাপাচাপির ওপরে আয়েশার কোনো কথাই টিকল না। ফারুকের বিয়ের দিনই আয়েশা সাজ্জাদের বিয়ে হইব ঠিক করছেন তিনি। এক ছেলের বউকে বিদায় করে দিয়ে আরেক ছেলের বউকে ঘরে তুলবেন। কষ্ট হলেও এটা মেনে নিতে হবে। কিভাবে কিভাবে বিয়ের দিন চলে এলো ভাবতেই পারল না সাজ্জাদ। অবশেষে আয়েশা তার বউ হয়ে আসবে। আয়েশাকে এভাবে সে পেতে চায়নি। 2 বছর আগে বাবা জেদ না করলে আয়েশা কবেই তার বউ হয়ে যেত। আগের কথা মনে করছে সাজ্জাদ। সেবার ভাবতেই পারেনি বাড়ি ফিরে গিয়ে আয়েশার বিয়ের খবর শুনবে। বাড়ি এসে মায়ের মুখে যখন শুনল তখন পাগলের মতো করতে লাগলো। চাচা আয়েশার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছো এসব মা? তুই জানিস না কিছু? অবশ্য না জানারই কথা, তুই তো বাড়ি ছিলি না। তোর বাবা চাচাই তো সব ঠিক করেছে। ছুটে গিয়েছিল সাজ্জাদ আয়েশার কাছে। ওর বাহু ধরে ঝাঁকিয়ে বলেছিল, অন্য কাউকে বিয়ে করছিস তুই? সাজ্জাদের চোখে আগুন দেখে আয়েশা চুপ করেছিল। কষ্ট তারও হচ্ছিল। কার সাথে বিয়ে ঠিক করেছে? কোন ছেলে তোকে বিয়ে করবে? আমিও দেখে নেব কার এত বড় সাহস, কে তোকে বিয়ে করতে আসে। আরও অনেক পাগলামি করেছিল সাজ্জাদ। সব শরম লজ্জা ঝেড়ে ফেলে বাবা কাকাকে বলেছিল সে আয়েশাকে পছন্দ করে। তখন বাবা বেঁকে বসল। ভাই ভাই আত্মীয় করবে না। আর তাছাড়া আয়েশার বিয়ে ঠিক হয়ে গেছে, কথা দিয়ে ফেলেছে ওনারা। তোমরা তোমাদের কথার জন্য নিজের ছেলে মেয়েদের জীবন নষ্ট করতে একবারও ভাববে না? বাবা কাকার উপর রাগে কষ্টে কিছু বলতে পারেনি সাজ্জাদ। গায়ে হলুদের রাতে আয়েশার কাছে গিয়েছিল সে। তাকে দেখে আয়েশা পাগলের মতো কাঁদছিল। সাজ্জাদ ওর চোখের পানি মুছে দিয়ে বলেছিল, আমার সাথে চলো আসু, এখান থেকে অনেক দূরে চলে যাব আমরা, কেউ আমাদের খুঁজে পাবে না। কান্না ভেজা চোখে আয়েশা ওর মুখের দিকে তাকিয়েছিল। যাবি না আমার সাথে? তোকে এই বিয়ে করতে হবে না, তুই আমার সাথে চল। বাবা চাচারা কারো সামনে মুখ দেখাতে পারবে না। চিৎকার করে উঠল সাজ্জাদ। কারো কথা ভাবতে হবে না তোর। ওরা আমাদের কথা না ভাবলে আমরা কেন ওদের কথা ভাববো? কেন ওদের কথায় আমাদের জীবন নষ্ট করব? চল তুই আমার সাথে। আয়েশা হাত ধরে বেরিয়ে যেতে নিলে আয়েশা নড়ল না, পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সাজ্জাদ ঘুরে তার চোখে চোখ রেখে বলল, যাবি না তুই? বড় চাচা, বাবা, ভাইদের আমি কষ্ট দিতে পারবো না। আমাকে কষ্ট দিতে পারবি? আয়েশা মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। সাজ্জাদ ওর হাত ছেড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আজকের পর থেকে সব কিছুর জন্য তুই দায়ী থাকবি। তোর চোখের সামনে আমি নিজেকে তিলে তিলে শেষ করব। সহ্য করতে পারলে করিস তুই। সাজ্জাদের লাল চোখের কোণে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে শেরওয়ানি পরে নিল সাজ্জাদ। একটু পরে বরযাত্রী বেশে বের হবে। আয়েশার সাথে বিয়ে ঠিক হওয়ার পরে একবারও দেখা করেনি সে। আয়েশা কি ভাবছে, কি ভেবে রাজি হয়েছে, তার সাথে কিছু বলার আছে কিনা কিছুই জানতে চায়নি সে। তার আশু এত বাধা বিপত্তির পর তার হতে যাচ্ছে, এটাই অনেক। তার কথা থাকলেও বিয়ের পর শুনবে। সেদিন জেদ করে আয়েশাকে ছেড়ে দিয়েছিল। জোর করে তুলে নিয়ে গেলে মাঝের 2 বছর তাকে দেখতে হতো না। 2 মাসও লোকটার সাথে সংসার করতে পারিনি, কিন্তু 2 বছরে অনেক কিছু সহ্য করতে হয়েছে তাকে। জামিলা আয়েশার হাত যখন সাজ্জাদের হাতে দিল তখন আর কান্না চেপে ধরে রাখতে পারল না তিনি। চোখের পানি ফেলে বললেন, ওরে আমার কাছে রাখতে পারলাম না বাবা, তোমার হাতে ওরে তুইলা দিলাম। তুমি ওরে সুখে রাখো। সরল মনের এই মাইয়াটারে কোনোদিন কষ্ট পাইতে দিও না। আয়েশা ছলছল চোখে মাকে দেখল। এই মানুষটা মনের অজান্তে তাকে কত ভালোবাসে তা উনি নিজেই জানে না। আমার পোলার বউ হইয়া এই বাড়িতে আইছিলি, আজ তোমার বউ হইয়া এই বাড়ি থাইকা বাইর হইয়া যাইতাছে। ওরে তুমি ভালো রাখো। আয়েশা শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার জীবনে এত কিছু হবে সে কল্পনাও করেনি। প্রথমে বিয়ে করতে চাইছিল না। সাজ্জাদ ভাইকে ভালোবাসত সে,
বিয়ের পর স্বামীকে মেনে নিয়ে সংসার শুরু করলে আল্লাহ তাকেও নিয়ে গেল। মায়ের মতো শাশুড়ি, বোনের মতো ননদ আর ভাইয়ের মতো দেবর পেয়েও সবাইকে ছেড়ে নতুন সংসারে পা বাড়াতে হচ্ছে। হায় জীবন! একটা মেয়ে বধূ এসে স্বামীর বাড়িতে পা রাখে, বের হয় সাদা কাফনে, কিন্তু সে আবারও বধূ বেশে বের হচ্ছে। সত্যি তার জীবনটা বাকি সবার থেকে ভিন্ন রূপ নিয়েছে। গাড়িতে উঠে বসলো আয়েশা। তার প্রথম বিয়ের মতো আজও কাঁদছে সে। আজ পাশে আনিস না, সাজ্জাদ বসে আছে। আয়েশা যখন কাঁদছিল, সাজ্জাদও ঠিক আনিসের মতোই ওর হাত ধরে রাখল। আয়েশা ওর দিকে চোখ তুলে তাকালো। মুচকি হেসে সাজ্জাদ বলল, অত কাঁদছিস কেন তুই? তোকে জেলখানায় নিয়ে যাচ্ছি নাকি? আমার বাড়িতেই তো তোর যাওয়ার কথা ছিল। সাজ্জাদের মাঝে আনিসকে যেন দেখতে পেল সে। আনিসও প্রথম দিন এইভাবেই বলেছিল তাকে, তার দিকে ভরসার হাত বাড়িয়ে দিয়েছিল। আয়েশা শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। কত সকাল হয়েছে বাবা, মেয়ে এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। বেডরুমের দিকে পা বাড়ালো সে। সারা, সারা, মা ওঠো। ঘরে গিয়ে দেখে সাজ্জাদ তার 4 বছরের মেয়ে সারাকে বুকে নিয়ে গভীর ঘুমে ঘুম পাড়ছে। আয়েশা গিয়ে ওর গায়ে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, এই যে, এই ওঠো না, কত সকাল হয়েছে, মেয়েকে নিয়ে না ঘুমিয়ে ওকে তোলো, স্কুলের জন্য রেডি করাও না ওকে। আয়েশার হাত টেনে ধরে ওকেও পাশে শুয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজ মেয়ে স্কুলে যাবে না, আজ মেয়ের মায়েরও কোনো কাজ নেই। আয় তো আমার পাশে শুয়ে পড়, আজ মা বাবা মেয়েতে মিলে সারাদিন ঘুমিয়ে কাটাবো। চোখ ডলতে ডলতে ঘুম ঘুম গলায় সারা বলল, না পাপা, আজ আমরা দাদির কাছে যাব। সাজ্জাদ সারার দিকে তাকালো। আয়েশা মেয়ের কথা শুনে হেসে দিল। সাজ্জাদ মেয়ের গালে চুমু খেয়ে বলল, আমার মা এতক্ষণ জেগেছিল, পাপাকে বোকা বানাচ্ছিল। সারার নরম হাতে আরো শক্ত করে বাবার গলা জড়িয়ে ধরে বলল, আমি তো এখন জেগেছি, তোমরা কত শব্দ করো, এভাবে ঘুম হয়? সারার বলার ধরন দেখে আয়েশা বলল, আহারে, বাপের মতো ঘুম কাতুরে, ওঠো এখন, দাদির কাছে যাবে তো আজ, যাবে না? লাফ দিয়ে উঠে বসলো সারা। যাব যাব, দাদি আর চাচুর জন্য আমি অনেকগুলো চকলেট নিব। পিপি আসবে না আম্মু? সারা মিমের কথা জিজ্ঞেস করছে। মিমকে সে ছোট থেকেই ফুপি না বলে পিপি বলে ডাকে। আয়েশা সাজ্জাদকে ছাড়িয়ে উঠে গেল। আলমিরার সামনে গিয়ে বলল, পিপি, চাচু, দাদি সবাই আসবে, তাড়াতাড়ি উঠে পড়ো, আমার রান্না শেষ, তোমরা বাবা মেয়ে ফ্রেশ হয়ে গেলেই রেডি হব। কতদিন পর মার কাছে যাচ্ছি। সাজ্জাদের একটা শার্ট বের করে আনলো আয়েশা। ওটা সোফার উপর রেখে বলল, নাও তোমার শার্ট বের করে দিলাম, এবার উঠে পড়ো তো। আয়েশা নতুন শাড়িটা পরেছে আজ। সারা তার দাদু দাদির কাছ থেকে বলে আসতে আসতেই সাজ্জাদ এসে পেছন থেকে আয়েশার কোমর জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে বলল, রোজ রোজ তোমাকে এত সুন্দর লাগে কেন? প্রতিদিনই নতুন করে তোর প্রেমে পড়ি, 6 বছরেও একটু পুরনো হোসনি তুই। মুচকি হেসে ওর দিকে ঘুরে আয়েশা বলল, মেয়ের বাবা হয়েছ, এখনো তোমার ছেলে মানুষই গেল না, রোজ রোজ যেন আরো ছোট হয়ে যাচ্ছ। মেয়ে এসে এভাবে দেখে ফেললে তখন লজ্জায় পড়তে হবে। মেয়ে আসবে না, ও এখন বাবা মার ঘরে। আসু, এই শোনো না, বলো না, শুনছি তো। সারা তো বড় হয়েছে, ওকে আর একটা ভাই বোন দিব না? মেয়েটা একা একা খেলা করে, ওর কোনো খেলার সাথী নেই, ওর জন্য একটা খেলার সাথী নিয়ে এলে কেমন হয়? এই কথা শুনে আয়েশা চোখ পাকিয়ে ওর দিকে তাকালো। পরক্ষণেই হেসে ফেলে সাজ্জাদের বুকে মুখ লুকালো। সাজ্জাদ ওকে শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরের কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও এরকম নিত্য নতুন গল্প পেতে তাকদির ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।